হয় না, 7 বছর সংসার করে কোনো বাচ্চা হয়নি, তো তোর কাছে আসার পরে বাচ্চা হয় কিভাবে? এটা আপনার মা বললো? এটা আমার মা বললো। আমি বলছি মা যা হয়েছে হয়েছে, এটা বাচ্চা এটা আমারই হবে, কারণ আমি বিয়ের আগেও তো অবৈধভাবে তার সাথে আমি 15-16 দিন ছিলাম। হাত বাঁধি, ওনার পাও বাঁধি, হাত পা বাঁধার পরে ওনাকে প্রচন্ড মার দিই, শরীর থেকে অনেক ব্লাড বের হয়। তো মার দেওয়ার পরে ওনাকে মাটি যে কাল্লাটা আছে ওইটা আমি বাদ চাই, হাত পা যে বাঁধা থাকে ওনার উপর মাটিটা দিই, দেওয়ার পরে উনি ফলে আর উঠতে পারে না ওখান থেকে। তো আমি ওই রাত্রি চলে আসি মাদ্রাসায় চলে আসার পরে হুজুরা খোঁজাখুঁজি করে যে শাহিন কোথায়, তো আমি আর কিছু বলি না, আসা তখন কিছু বলি না। তো সারা রাত খোঁজাখুঁজি করে, তো অন্য ছেলে বলতেছে ওনাকে দেখছি মুস্তফা ভাইয়ের সাথে টয়লেটে যাইতে। মার ইচ্ছা ছিল যে আমরা 3 ভাই সবাই এলেম শিখতে হবে, আচ্ছা, অর্থাৎ কমিও লাইনে, হেফজো লাইনে। তো আমরা মাদ্রাসায় যাই, আমি আর আমার বড় ভাই, তো 2 ভাই মাদ্রাসায় লেখাপড়া করি। আপনার বাবা কি করতেন? আমার বাবা বাসায় থাকতো। কোনো কাজ করতেন না? না, কোনো কাজ করতেন না। উনি কি শারীরিকভাবে সক্ষম ছিলেন না কাজ করার জন্য? সক্ষম ছিলেন, কিন্তু উনি আর কি কাজ করতেন না, আর কি দেখাশোনা গৃহস্থ আর কি এরকম করতো, গৃহস্থগিরি করতো। আচ্ছা। আর আমার ভাই বড়টা উনি তো রাজনীতি করতো। ওকে। তো আপনি মেজো ছিলেন? না, আমি সবার ছোট ছিলেন। মেজো ভাই কি করতো? মেজো ভাই আমার সাথে, আমরা 2 ভাই লেখাপড়া করতাম, আমি আর আমার বড় ভাই। 3 ভাই ছিলেন আপনারা, কোনো বোন ছিল না? না, কোনো বোন ছিল। কোথায় বাড়ি ছিল আপনাদের? আমার বাড়ি ছিল বগুড়া শহরে চকমেহেদি গ্রামে। ওকে, বলুন। তো মাদ্রাসায় লেখাপড়া করি, তো বোর্ডিং এ থেকে লেখাপড়া করি আমি। তো 1 বছরের মতো বোর্ডিং এ থাকি। 1 বছরের মতো বোর্ডিং এ থাকার পরে আমি জাগির হয়, 1 বছর পরে জাগির হয়। জাগির শব্দটা এখানে অনেকে বুঝতে পারবেন না, আমরা একটু বলে দিই। কোন একটা বাড়িতে, হ্যাঁ, কোন একটা বাড়িতে ভাত খাওয়া হয় আর কি, ওই বাড়িতে খাওয়া দাওয়া করার পরে মাদ্রাসায় এসে লেখাপড়া করতে হয়, এবং ওই বাড়ির ছেলে মেয়েদেরকে সাধারণত পড়াতে হয়, তাই কি? না, পড়াতে না পড়ালেও চলে? না পড়াইলে চলে, মানে ওখান থেকে খাওয়া দাওয়া আসার পরে আমি মাদ্রাসায় লেখাপড়া করি। খাওয়া দাওয়া করতেন, সেখানে কি দিতেন আপনি? টাকা পয়সা দিতেন? না, টাকা পয়সা দিতাম না, ওরা সবের জন্য আর কি খাওয়া, সবের জন্য মাদ্রাসার ছেলে মেয়েদেরকে খাওয়াতো। ওকে। তো 1 বছর পরে জাগির হয়, তো জাগিরদারকে সবাই বলে কুত্তা। সবাই কুত্তা বলে মানে? আমি ঠিক বুঝলাম না। সবাই কুত্তা বলে আর কি, উনি যে দিন রাত পরিশ্রম করতো, ও রাত্রে দিনে সবসময় পরিশ্রম করতো 24 ঘন্টা। কে? আমার জাগিরদার। আচ্ছা। জাগিরদার যে চাচা আছে, ওই চাচাই পরিশ্রম করতো, তো গ্রামের মানুষ ওনাকে একটা খেপনি দিত। ওনাকে বলতো? হ্যাঁ, ওনাকে বলতো। আচ্ছা। তো আমার মাদ্রাসার ছেলে পেলে যারা আছে ওরা বলে তুই বাড়িতে জাগির আছিস, এরকম করে আমাকে আর কি তারা বলতো যে তুই থাক। আমি বলছি হ্যাঁ, তাতে তোমাদের সমস্যা কি? তো আমি ওই জাগির বাড়িতে খাওয়া দাওয়া করি নিয়মিত ভাবে। তো একদিন আমি একটা ছোট ছেলে শাহিন নাম, তাকে বলি যে বাড়ি থেকে মুড়ি আনো, এই কথাটা আমি আবার তাকে বলি। তো বললো ওই ছেলেটা যা বলে যে চাচি আম্মা মোস্তফা ভাই বলছে যে বাড়ি থেকে মুড়ি আনতে। তো আমার চাচাই তো অনেক মন খারাপ করে, কি আমার বাড়ি খাওয়া দাওয়া লেখাপড়া করে, তো আমাকে এরকম বলতেছে। তো পরে আমি রাত্রে যাই, রাত্রে যাওয়ার পরে আমাকে ডাক দেয় যে মোস্তফা এদিকে আসো। আমি বলি জি চাচা বলেন। তুমি ওই ছেলেটার কাছে কি বলছো? তো আমি লুকানোর চেষ্টা করি যে না আমি তো কই কিছু বলি নাই, তো যে তুমি যে মুড়ির জন্য পাঠাইছো, তো মুড়ির জন্য পাঠাইলে তুমি কি বলছো, তুমি এই কথা বলছো। আমি তো চাচা আমার এটা ভুল হয়ে গেছে, সবাই বলে আমি আর এটা বলবো না, এরকম আমি চাচাকে বুঝিয়ে বললাম। চাচা কয় না তুমি কাল সকাল থেকে আমার এখানে আসতে পারবে না, আমার বাড়ি তোমার জন্য খানা বন্ধ। আমাকে এই কথা বললে আমি মাদ্রাসায় চলে আসি। চলে আসার পরে এশার নামাজের সময়, যে এশার নামাজের পরে যে তালিমটা হয়, ওই তালিমের সময় সবাই এক জায়গায় বসে তালিম শোনে। শোনার পরে কিতাব পড়ে। তো আমি ওই শাহিনকে ডাক দিই, শাহিন এদিকায়। বলে কি বলেন ভাই? আমি বলছি চাই ওদিক যাবো, আমি একটু টয়লেটে যাবো। শাহিন তো আপনাদের সঙ্গেই পড়তো? হ্যাঁ, আমাদের সঙ্গেই পড়তো। ওকে। তো ওনাকে নিয়ে যেতাম, ফাঁকা একটা মাঠে নিয়ে যেতাম। মাঠে নিয়ে যাওয়ার পরে বলতে তুই আমার জাগির ভাই কি বলছো, 1 বছর লেখাপড়া করে বোর্ডিং এ এত কষ্ট করে ডাল জুল খাম লেখাপড়া করতেছি, একটা ভালো জাগির হয়েছে, ভালো মন্দ খাওয়া পাইতেছি, তো তুই জাগির ভাই এই কথাটা বললি কেন? আমি না এটা বলছি, তোর এটা বলা ঠিক হয় নাই, তুমি ছোট ছিল বুঝছো না। তো আমার কাছে মাফ চাইতেছে, ভাই আমি এটা ভুল করে ফেলেছি, আমি এটা বলছি, আমি আর বলবো না। তুই বলবি না আর বলে কি করবি, আমাকে তো আর তারা রাখবে না, তারা আমাকে ভাত খাওয়াবে না, তারা না করে দিচ্ছে। তো এই কথাটা যদি হুজুর শোনে তাহলে আমাকে কি বলবে, যে এতদিন পরে একটা জাগির হলো, তুই জাগিরটা হারাইলি, যে বাড়িতে খাওয়া দাওয়া করি আমি। তো ওই ছেলেটাকে আমি ফাঁকা মাঠে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওনার হাত বাঁধি, ওনার পাও বাঁধি। হাত পা বাঁধার পরে ওনাকে প্রচন্ড মার দিই, শরীর থেকে অনেক ব্লাড বের হয়। তো মার দেওয়ার পরে ওনাকে মাটি যে কাল্লাটা আছে ওইটা আমি বাদ চাই, হাত পা যে বাঁধা থাকে ওনার উপর মাটিটা দিই, দেওয়ার পরে উনি ফলে আর উঠতে পারে না ওখান থেকে। তো আমি ওই রাত্রি চলে আসি মাদ্রাসায় চলে আসার পরে হুজুরা খোঁজাখুঁজি করে যে শাহিন কোথায়, তো আমি আর কিছু বলি না, আসা তখন কিছু বলি না। তো সারা রাত খোঁজাখুঁজি করে, তো অন্য ছেলে বলতেছে ওনাকে দেখছি মুস্তফা ভাইয়ের সাথে টয়লেটে যাইতে। আমি বলছি হুজুর ও তো গেছে আমার সাথে টয়লেটে যাওয়ার পর ও তো আবার ব্যাক করে চলে এসেছে, আমার সাথে যায়নি। তো আমি
এরকম পর্যায়ে থাকলাম মাদ্রাসায়। তো সকালবেলা গ্রামের লোকজন গেছে মাঠে, যাওয়ার পরে ওনাকে এরকম ভাবে উদ্ধার করছে, করে এসে উনি মাদ্রাসায় আসে, এইভাবে হাত পা বাঁধা অবস্থায় নিয়ে আসে। নিয়ে আসার পরে হুজুর মুতামিম সাহেব আসে, মাদ্রাসার প্রিন্সিপাল, উনি সবাইকে ডাক দেয় যে শাহিনের এই অবস্থাটা কি করছে, সবাইকে ডাক দেয় বলে। তো সবাইকে ডাকানোর পরে আমি তো আড়াল হয়ে শাহিনের দিকে থেকে থাকি। থেকে থাকানোর পরে উনি আমার দিকে তাকায়, তো আমি একটু চোখ গরম করি। চোখ গরম করার পরে ও ভয়ে কথাটা বলে না যে আমাকে মোস্তফা ভাই এই অবস্থা করছে। ভয়ে কথাটা বলে না, না বলার কারণে তো 2 দিন পরে হুজুর জানতে পারে যে আমার জাগিরটা চলে গেছে। তো আমার ডাক দিছে হুজুর যে মুস্তফা এদিকে আয়। তো জাগিরটা কেন চলে গেল? আমি জাগির দেওয়ার খাওয়াবে না, ভালো একটা ছাত্র দিয়ে আমি ভালো না, আমি এই কথা বলতেছি। ভালো না, তুই জাগিরদের সাথে কি ব্যবহার করেছিস, তুই ভালো না, তুই তো একজন ভালো ছাত্র, তুই পড়াশোনা ভালো দিক দিয়ে আসিস, সব দিক দিয়ে মেধা তোর ভালো, এরকম তোর জাগিরটা চলে যাওয়ার কারণটা কি? আমি বলতেছি যে হুজুর এভাবে সমস্যা, আমি ওই ছেলেটাকে বলছিলাম এবার করতে, তো ও এরকম করার পরে আমাকে এই বৃত্তান্ত বলছে হুজুরকে। তো হুজুর বলে যে কথাটা আসলে বলা ঠিক হয়নি। তো হুজুর আর এই বিষয়টা নিয়ে তেমন একটা খাটানো তারা করে না। তো সবাইকে নিষিদ্ধ দেয় যে এশার নামাজের সময় কেউ কোথাও যাবা না, মাদ্রাসা থেকে কখনো দূরে যাবা না, এরকম হাত পা বাঁধার পরে এটা করে আর কি। আমি এরকম ভাবে মাদ্রাসায় লেখাপড়া করতেছি, আবার বোর্ডিং এ খাই। বোর্ডিং এর দায়িত্ব পাই আমি। দায়িত্বটা পাই হচ্ছে 3 দিন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। ওই 3 দিন হুজুর থাকে না। আচ্ছা। তো আমার কাছে যখন দায়িত্বতে থাকে, চাবিটা আমার কাছে থাকে, বোর্ডিং এর যেটা স্টোরটা আছে ওই স্টোরের চাবিটা আমার কাছে থাকে। তো ফারুক নামের একটা ছেলে আমাকে বলতেছে যে চল বাজারে যাই। তো ওনাকে নিয়ে আমি বাজারে যাই। বাজারে যাওয়ার পরে উনি সিনেমার দিকে যায়। তো সিনেমার দিকে যাওয়ার পরে উনি 2টা টিকিট কাটে। হ্যাঁ, সিনেমার টিকিট। সিনেমার টিকিটটা কাটলে তখন আমার সিনেমা আমি দেখি না, বা টিভি ডিভিডি এগুলো কিছুই দেখি না, শুধু মাদ্রাসায় 24 ঘন্টা লেখাপড়া করতাম, এগুলো দেখার অভ্যাস নেই। তো উনি নিয়মিত ভাবে প্রত্যেক সপ্তাহে নতুন যে ছবিগুলো আসে মানে ওই ছবিগুলো দেখতো। তারপরে ছেলেটা আমাকে বাজারে নিয়ে যায়। বাজারে নিয়ে যাওয়ার পরে উনি 2টা টিকিট কাটে। টিকিট কাটার পরে আমাকে বলতেছে একটা তুই লো, একটা আমি নিই। আমি বলি যে আমি তো সিনেমা দেখি না, তো তুই যা দেখ, আমি সিনেমা দেখবো না, আমি বাইরে থাকি, তুই সিনেমা দেখার পর আয়। তো আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমি বলি না, আমি সিনেমা দেখবো না, তুই দেখলে দেখ, আমি সিনেমা দেখতে পারবো না। পরে আমি বাইরে থাকি, উনি বিরিতু পর্যন্ত ছবিটা দেখে, তারপরে ও বের হয়ে আসে। পরে আমাকে বলতেছে তুই বাইরে, আমি ভিতরে ছবি দেখি একা একা, তো যাই কিছু আমার কাছে খারাপ লাগতেছে, তুই চল মাদ্রাসায় চল। পরে ওনাকে নিয়ে মাদ্রাসায় চলে আসি। তো মাদ্রাসায় চলে আসার পরে তো ওর যে জায়গাটা বেডটা ছিল বিছানা, আর আমার বাম সাইডে ও 2 দিনের পরে উনি শুতো। আচ্ছা, ফ্লোরিং করতেন? নিচে শুতাম। নিচে শোয়ার পরে তো ওই 2টা ছেলেকে সরানোর জন্য হুজুরের কাছে অভিযোগ করে যে হুজুর আমি তো মোস্তফার ওনার কাছ থেকে আমি পড়াশোনা দেখে নিব, তো ওনার কাছে আমি পড়াশোনা শিখবো আর কি। ওর কোনো কিছু ভুল হলে ওকে দিয়ে ও আমার কাছে শোনাবে, আমি ওর কাছে শোনাবো, হেফজুল লাইনের পড়া আর কি। আপনি হাফেজি পড়ার জন্য ওখানে গিয়েছিলেন নাকি? হাফিজি বা কিতাব লাইনে, হাফিজ শেষ করার পরে কিতাব লাইনে যায়। আচ্ছা, প্রথমে হাফিজি পড়ছিলেন? প্রথমে হাফিজি পড়ছিলাম। তো উনি হুজুরের কাছে অভিযোগ করার পরে তো ওই 2টা ছেলেকে সরে দেয়। সরে দেওয়ার পরে ওনার বেডটা আর আমার বেডটা এক জায়গায় হয়। এক জায়গায় হওয়ার পরে উনি আমাকে বলে যে সিনেমা যে সমস্ত অভিনয়গুলো করে ওটি আমাকে বলতেছে, শাকিব খান, শাবনূর এরকম অভিনয় করে, এরকম মারমুর করে, একটা গানের ভিত্তিতে বিভিন্ন ধরনের পোশাক আদি চেঞ্জ হয়, আমাকে বলতেছে। আমি বলতেছি তো একদিন তো সিনেমা দেখার দরকার। তো ওই সময় আমাকে একটা শয়তানের ওয়াসওয়াসা হয়ে যায়। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তো সিনেমা দেখতে যাবো, তোমার কাছে তো টাকা নেই। আমার কাছে তো নেই, যাবো কি দিয়ে? তো টাকা এক সময় গোসলে আমরা শুক্রবারে বন্ধুর দিনটা নতুন ছবি লাগলে আমরা চলে যাবো। ওকে আমি এই কথাটা বলি। আচ্ছা। বলার পরে বলে তোর কাছে টাকা নাই, তুই তো বোর্ডিং এর দায়িত্বে আছিস। আমি কই বোর্ডিং এর দায়িত্বে আছি মানে? ওই বোর্ডিং এর চাবি তো তোর হাতে, তো বোর্ডিং এর যে চাইল্ডটা আছে, চাইল্ডটা চুরি করে আমরা ছবি দেখবো, চুরি করে বিক্রি করে ছবি দেখবো। এই পরামর্শ দেয় আপনাকে? এই পরামর্শ ওই ফারুক আমাকে দেয়। আচ্ছা। তা আমি করি যে চাইল্ডটা তাহলে কিভাবে চুরি করা যায়, সর্বক্ষণ তো মাদ্রাসায় ছাত্ররা থাকে আবাসিক ভাবে, তো এটা কি করব, কিভাবে চুরি করবো? অসুখ থেকে আমি পরামর্শ নিই। ও বলে শুক্রবার তো 3টা থেকে 6টা পর্যন্ত আমরা ছবি দেখবো। তো যখন জুম্বার নামাজটা শুরু হবে, তো ওই জুম্বার নামাজ শুরুটা যখন হবে তখন তো আর কেউ আসবে না মাদ্রাসার ভিতরে, সবাই তো মসজিদে। তো ওই সময়টা আমরা চাইল্ডটা চুরি করি। তখন আমি ওই সময়টা একটা বড় ব্যাগ থাকে, 10 কেজি একটা ব্যাগ, ওই পুরো ব্যাগটাতে আমরা চাইল্ড নিই। নেওয়ার পর ওনাকে দিয়ে উনি চাইল্ডটা নিয়ে যাওয়ার পরে একটা বাজারে যায়। পরে আমি ওই বাজারে চলে যাই, যার পর ওনার সাথে দেখা হওয়ার পরে চালটা বিক্রি করি, 10 টাকা কেজি চাল বিক্রি করি। 100 টাকা হয় 10 কেজি চাল। তো ওটা নিয়ে যাই, আমরা টাকা নিয়ে সিনেমা দেখতে যাই। সিনেমা দেখার পরে তো উনি আমাকে বলে টিকিট কাটতে। তো কই আমি টয়লেটে যাচ্ছি, তুই টিকিটটা কেটে আন। আমি বলতেছি আমি টিকিট কাটতে পারবো না, আমি এখানে থাকি, তুই টিকিটটা কেটে নিয়ে আয়, প্রসাব করে আয়, আসার পরে তুই টিকিটটা নিয়ে আমি তারপরে যাব। তো উনি আমাকে টাকা দেয়। পরে আমি টিকিট কিনতে যাই। টিকিট কিনতে গেলে তো টিকিট কাউন্টার আমাকে দেখে বলে, এই হুজুর মানুষ, তুমি সিনেমা দেখতে আইছো কেন?
আমাকে বলতেছে। হুজুর মানুষ মানে আপনাকে ঠিক হুজুর বুঝবে কি করে? হুজুর মানে আমার মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি। তো তখনও টুপি ছিল? হ্যাঁ, তখনও টুপি ছিল সিনেমার সময়। ওকে। তো আমি বুঝতাম না যে সিনেমার সময় যে দেখার সময় টুপিটা খুলে পকেটে রাখতে হয়। তো ওরা যে সিনেমা যে টিকিটের যে ফাঁকটা থাকে ওটা শুধু ফেসটা দেখা যায়, মাথাটা, যে মাথায় টুপি আছে। পরে আসার পরে ফারুক বলতেছে যে ফারুক আমার তো টিকিট দিতেছে না। তো হুজুর মানুষ বলতেছে, কই গাধা তুই টুপি মাথায় রেখে গেছিস কে? আমি কইছি আমি কি কোনোদিন আইসি সিনেমা দেখতে? তুই তো আমাকে নিয়ে আসলি প্রথম। ওকে। তো ও বলে টুপি খুলে, পরে আমি আবার গেছি, যাওয়ার পরে উনি আমাকে দুইটা টিকিট দেয়। দুইটা টিকিট 24 টাকা রাখে। তো দুইটা টিকিট নেওয়ার পরে আমরা সিনেমার ভিতরে ঢুকি। সিনেমার ভিতরে ঢোকার পরে তো সিনেমা যখন আরম্ভ হওয়ার 5-10 মিনিট পরে আমার চোখ থেকে মানে কান্নাবিহীন শুধু পানি ঝরতেছে। কান্না হচ্ছে আর কি? হ্যাঁ, কান্না হচ্ছে না, কান্না ছাড়াই চোখ দিয়ে শুধু পানি আসছে। মানে চোখ থেকে আপনার অটোমেটিক্যালি পানি পড়ছে? অটোমেটিকলি পানি পড়ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অটোমেটিক যেহেতু পানি পড়তেছে, আমি তো চিন্তা করতেছি আমি কোনোদিন সিনেমা দেখি নাই, কোনো অভ্যাস নেই, হয়তো এই কারণে আমার চোখ থেকে পানি আসতেছে, নাকি আমি ভালো ছাত্র ছিলাম, সবসময় আল্লাহর কোরআন পড়তাম, হেফজুল আইনে পড়তাম, আর স্বপ্ন আমি লেখাপড়া করতাম, এরকম ধরনের স্বপ্ন দেখতাম আমি। তো হয়তো আমার এটাই আমার হয়তো পাপ হচ্ছে, তো এই কারণে আমার চোখ থেকে পানি আসছে। আমি এটাই আর কি, আপনার ভেতরে এই ধরনের বোধ কাজ? হ্যাঁ, ভেতরে এরকম বোধ কাজ করছে। তো আমি ওই সময়টা তো আমি বলে, ফারুক আমার চোখ থেকে তো অনেক পানি ধরতেছে, তো আমি সিনেমা দেখবো না, আমি বের হয়ে চলে আসলাম। তো সিনেমা থেকে বের হয়ে চলে আসলাম, 10-15 মিনিট পরে চলে আসলাম। আসার পরে তো উনি সিনেমা পুরোটাই দেখে। ওই অবস্থায় মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় চলে আসার পরে মোতামিম সাহেব আমাকে দেখে, যিনি মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি আমাকে দেখে ডাকতে বলে, মোস্তফা এদিকে আয়। তুই কাঁদুস কেন? আমি কই, হুজুর আমি তো কাঁদতেছি না, আমি এরকম ফারুক আমাকে সিনেমা দেখতে নিয়ে গেছে। ওই ফারুক তোকে সিনেমা দেখতে নিয়ে গেছে, তোরা তো নামাজ পড়িস নাই? আমি বলছি না, নামাজ পড়ি নাই, আমরা নামাজ পড়ি নাই। তো নামাজের সময়টা আমরা এরকম সিনেমা দেখতে যাই। পরে উনি বিকেলে আসে, ফারুক আসার পর ওনাকে ডাক দেওয়ার পরে বলে যে তুই মুস্তফারে কোথায় নিয়ে গেছিলি? তো উনি স্বীকার হয় না, যে না আমি কই, আমি তো মুস্তফারে কোথাও নিয়ে যাইনি। পরে আমাকে ডাক দেয় হুজুর, যে মুস্তফা এদিকে আয়। ফারুক কি বলছে, যে ও তো মিথ্যা কথা বলতেছে, ও নিয়ে আমাকে নিয়ে গেছিল, নিয়ে যা উনি আমাকে সিনেমা দেখাইছে। তো বোর্ডিং থেকে যে চাইলটা নিচ্ছে এটা আবার হুজুর জানে না। তো একটা ড্রামের ভিতরে তো অনেক চাইল, 100 কেজির মতো চাইল, তো ওখান থেকে 10 কেজি নিলে তার বুঝতে পারবে না। তো আশা করি হুজুর এরকম বিচার করলে এবার ফারুককে মারে, প্রচন্ড মার দেয় তাকে। হুজুরা তো জানি যে উনি সিনেমা দেখে, উনি ছিল ওই মাদ্রাসার সাইটে যে বাড়ি ছিল, উনি ওই বাড়িতে আর কি, মানে বাড়ি থেকে লেখাপড়া করতো, মাদ্রাসায় থাকতো, বাড়িতে থাকতো ছুটির সময়। ওকে। তো এরকম হুজুরি বিচার করার পরে কিছুদিন পরে ওর সাথে আমার ঝগড়া হয়। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। আমরা ছোট্ট একটা বিরতি নেব, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে রাজু ও সাউন্ড এডিটর মঞ্জু। আজকে মোস্তফা তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে লাখো মানুষের সামনে স্বীকার করছে। আমি শুধু একটা কথা বলতে পারি, দিস ইজ দ্য রিমার্কেবল এপিসোড এভার ইন জেবিএসপি। এত দুর্ধর্ষ এবং ভয়াবহ ঘটনা আমি আমার জীবনে আজ পর্যন্ত পাইনি। কন্টিনিউ করতে চাই। মাত্র 3 মিনিট পরে আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2। ঝগড়া হয়, এটা সিনেমার বিষয়টা নিয়ে ঝগড়া হয়। উনি বলে যে আমি মার খেলাম, তুই খেলি না, আমার হুজুর আমাকে ধরে মারলো, তুইও তো সিনেমা দেখলি। আমি খুশি, তুই তো এটা অনেক আগে থেকে সিনেমা দেখোস, আমি তো দেখি না, বিদায় তুই আমাকে এটা প্রলোভনে নিয়ে গেছিস, এই জন্য তোকে মার দিছে। তো এখানে আমার কি দোষ, আমাকে নিয়ে গেলি? তো ঝগড়া হওয়ার পরে তো এই চাইলের কথাটা উল্লেখ হওয়ার পরে আমিনুল নাম ইসলাম একটা, তো উনি জানতে পারে যে তোরা বোর্ডিং এ থেকে চাইল নিছিস, এই কথাটা আবার উনি শোনে। শোনার পরে তো এটা আবার প্রিন্সিপালের কানে দেয় যে মুস্তফা আর ফারুকের দুজন মিলে তো এরকম চাইল বিক্রি করছিল, সেদিন তারা এই কথাটা বলেনি। পরে হুজুর আমাকে ডাক দেওয়ার পরে বলছে যে হাত পাত, আমরা হাত পাতি এমনি টান করে রাখার পরে ব্যাট দিয়ে 2টা বাড়ি দেয়। 2টা বাড়ি দেওয়ার পরে আমাকে সব ছাত্রের ভিতরে কান ধরে 10-12 ওঠা বসা করায়। 10-12 ওঠা বসা করাইলে তারপর এখানে আর কি এরকম ভাবে মাদ্রাসায় চলাফেরা করি। তারপরে ফারুকের সাথে মিশি না মিশলে পরে ওনাকে মাদ্রাসা থেকে বাড়ি করে দেয়। মাদ্রাসা থেকে বাড়ি করে দেওয়ার পরে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে বাবাকে আর বাড়িতে দেখি না। তো মাকে জিজ্ঞেস করি, মা বাবা কোথায়? কয় উনি তো চিল্লাই গেছে, মানে 40 দিনের একটা সফরে যায়, 1 চিল্লা বলা হয়, যে 1 চিল্লাতে গেছে। আচ্ছা। পরে আমি বাবাকে দেখি না। 3 দিন থাকার পরে শনিবারে চলে আসি মাদ্রাসায় নিয়মিত ভাবে ক্লাস চলছে। তো আবার বাড়িতে যাই হচ্ছে আপনার বাবা আসার পরে, 40 দিন আসার পরে, যে আমি 40 দিন পরে বাবার কাছে যাবো, বাবাকে দেখতে পারবো। আমি ফের বাড়িতে যাই 40 দিন পরে। যাওয়ার পরে তো বাবার সাথে দেখা সাক্ষাৎ করি, বাড়িতে থাকি, 4 দিন বাড়িতে থাকি, আবার চলে আসি মাদ্রাসায়। পরে আবার কিছুদিন পরে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে দেখি বাবাই
মুক্ত পড়াচ্ছে আর কি গ্রামের কিছু লোকজনদের, মানে গ্রামের ছোট ছেলে ফেলে যারা আছে 15-20 জনের মতো তার কাছে কোরআন শিক্ষা নিচ্ছে আমার বাবার কাছে। ওকে, তো কোরআন শিক্ষা নিলে পরে ওরই মধ্যে একজন নাম ছিল মোমেনা, তিনি আমাদের চাচাতো বোন ছিলেন। চাচাতো বোন মোমেনা। আর উনি আমার বাবাকে বাপ বলে ডাকতো। ওকে, তো এরকম কোরআন শিক্ষা দিলে পরে বাবাই, তো উনিরা মুক্ত পড়ে নিয়মিত ভাবে ক্লাস করে জি বাবার কাছে। সকালে আসে 7টার দিকে আসে, 8টা পর্যন্ত আমাদের বাসায় আর কি তারা কোরআন শিক্ষা নেয়। তো এক পর্যায়ে ওই মেয়েটা যেভাবে কোরআন শিক্ষাটা নিত সেটা দেখে আমাদের অনেক খারাপ লাগছিল। যার লেবাস ঠিক থাকে না, পোশাক যেটা আছে ওড়না টোন্নারি সব ঠিক থাকে না, মানে হয়ে থাকে। তো মা বাবাকে বলে, দেখো তুমি যে এরকম শিক্ষা দিতেছো, তো তোমার এই মোমেনা যে ছাত্রীটা আছে ইনি কিন্তু অন্য আইটেমে, কিন্তু তোমার দেখো কিভাবে সে এরকম ভাবে তোমার সামনে করে, তুমি কিছু বলো না। তো তোমার ছাত্রীদেরকে আগে ঠিক করো, তারপরে তুমি মুক্তব চালাও। তো পরে আমার ভাইয়ের একটা টেপ থাকে ক্যাসেট, ওই টেপে আগের পুরনো গান শুনতো, আব্দুল হালিম, তারপরে আপনার যে লালন গীতি, এই সমস্ত গান ক্যাসেট কিনে শুনতো বাবাই। তো শোনানোর পরে ওই ক্যাসেটের যে মাইকটা আছে ওটা আবার মেয়েদের বাড়ির দিকে দিত। কোন মেয়েদের? ওই মোমেনার বাড়ির দিকে দিত। হ্যাঁ, মোমেনার বাড়ির দিকে দিত। তো মা আবার এক পর্যায়ে এটা বুঝতে পারে যে কি জানালার সাইড দিয়ে ওনাদের বাড়ির দিকে মাইকটা দেয়, তো গান তো আসলে এটা মা বুঝতে পারতো আর কি এক পর্যায়ে। পরে মা বাবাকে বলে, তুমি মুখ টুকটুকু ছেড়ে দাও, মুখ টুক পড়ায় না, তোমার পড়ানোর দরকার নেই। ওনারা যে মসজিদে যা পড়ে, হুজুরের কাছে চাইলটা পড়ে, তো ওখানেই পড়ো, তো তোমার কাছে মাগনা পড়াশোনা, এটা তুমি এটা করায়ও না। পরে বাবা এটা শোনে না শোনার পরে তো ওইভাবে থাকার কারণে বাবার নজরটা খারাপ হয়ে যায় ওই মেয়ের দিকে। খারাপ হয়ে যাওয়ার ফলে 1.5-2 মাসের মতো মুক্ত পড়ানোর পরে বাবা বাড়ি থেকে টাকা নেয় 50,000, মানে এই ইস্তেমার কথা বলে, তখন ইস্তেমা চলে আসে, বিশ্ব ইস্তেমা। 50,000 টাকা নেয়। 50,000 টাকা নেয়। টাকা নেওয়ার পরে তো মাকে বলে যে আমি তো টাকা আনছি, কিন্তু কোথায় থেকে আনছি এটা আর বাবা বলে না আমাকে। আচ্ছা, বলে না বলার কারণে কয়, তুমি 50,000 টাকা নিয়ে ইস্তেমায় যাবা, এত টাকা তো লাগে না, তো 6-7 দিন ইস্তেমায় থাকবা, তো এত টাকা কেন? কয় আমি ওখানে ব্যবসা করবো। কি ব্যবসা করবো? বলে এটা কম্বল কিনবো, যে কোনো সোয়েটার জার্সি মার্সি কিনে আমি বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো কথা। পরে তিনি 50,000 টাকা নিয়ে চলে আসে বাড়ি থেকে। তো যে বাবা যেদিন বের হয় বাড়ি থেকে, তার পরের দিন ভোরবেলা 5:30-5টার দিকে এরকম ওই মোমেনা শাড়ি পরে, লাল শাড়ি পরে আর কি আমাদের বাড়ির সামনে যায়। যার ফলে আমার মার সামনে দেখা হয় যে, তুমি কোথায় যাচ্ছ মা? কয় আমি যাচ্ছি তো আমার বোনের বাসায় যাচ্ছি। এত ভোরে যাও কেন? আমার বোন অনেক অসুস্থ, এই জন্য আমার বোনের বাসায় দেখা করতে যাচ্ছি। তো ওই সময়টায় মোমেনা চলে যাওয়ার পরে আমার মা বিষয়টা দেখে, দেখানোর পরে আমাদেরকে ডাক দেয়, 3 ভাইকে ডাক দেয়, বলে যে এরকম ভাবে তো তোর বাবার সাথে মেয়েটা এরকম করতো, এরকম বেপরদায়ী ভাবে লেখাপড়া করতো, তো আমি তো সুবিধাজনক দেখলাম না, দেখি কি হয়। যাওয়ার পরে এই কথা আমাদেরকে বলতেছে। তো 2 মাসের মতো চলে যায়, আমার বাবা আসে না ইস্তেমা থেকে। তো 2 মাস পরে তো মেয়েও আসে না বাড়িতে, বাবাও আসে না। তো এরকম গ্রামের মধ্যে একটা হইকাল উঠে যায়, চিল্লাপাল্লা উঠে যায়। পরে আমার মা এক পর্যায়ে বলে যে, না আমার হাজবেন্ড তো গেছে ব্যবসা করতে গেছে, 50,000 টাকা তো নিয়ে গেছে, এখান থেকে বাড়ি থেকে নিয়ে গেছে 50,000 টাকা, তো উনি তো ব্যবসা করবে, তা ওনার সাথে তো ইনি যায়নি। কিন্তু মা তো এটা বুঝতেই পারে যে উনি সকালবেলা চলে গেছে। তো মা এটাই মনে মনে গ্যাপ করে নেয় আর কি, যা মা মনে মনে যেটা ভাবে এটাই হয় আর কি। 2 মাস পরে বাড়িতে আসার পরে আমার বাড়িতে নিয়ে আসার পরে গ্রামের ময়মুরব্বী আসে, মোমেনাকে সহ নিয়ে আসে। হ্যাঁ, মোমেনাকে সহ নিয়ে আসে। গ্রামের ময়মুরব্বী আসে, অনেক লোকজন জমা হয়ে যায়। তো আমার বড় চাচা উনি আসে তো আমার বাপেকে গালাগালি করার পরে গ্রামে একটা বিচার হয়। আমি ঠিক বুঝলাম না, মোমেনা আপনার বাবার সাথে এসছে, এর মধ্যে গালাগালি কেন হবে? আসতেই পারে, সে আসতে পারে বলতে দুজন একসাথে শাড়ি পরা, চুড়ি পরা, নাকে নাক ফুল, মানে বিয়ে করলে যেভাবে হয় আর কি, এইভাবেই ওরা আসছে। আপনার বাবাকে এসে বলেছে তাকে সে বিয়ে করেছে? হ্যাঁ বলেছে। কাকে বলেছে? ফার্স্ট বাড়িতে আসার পরে যখন লোকজন আসে, ওরা তো আসে দিনের বেলা আসার পরে তো সবাই এরকম দেখার পরে আসে, কয় এটা কিভাবে হলো, এবার কি তুমি আর সাথে? কয় উনি আমার জামাই, আর আমার বাবা বললে ওনাকে আমি বিয়ে করছি। সবার মধ্যে এটা স্বীকার? হ্যাঁ, সবার মধ্যে এটা স্বীকার করে। মোমেনার বয়স কত ছিল তখন? বয়স ছিল আপনার সে বড় না ছোট ওই সময়টাতে? ওই সময় যেহেতু আমার বড়। কয় বছরের বড়? উনি তো ওখানে ছিল আপনার 18 বছর বয়স ছিল মোমেনার। জি। ওকে, আর আপনার বাবা? আমার বাবার বয়স ছিল 50-এর কাছাকাছি। মাই গুডনেস। ওকে, বলুন তারপর। পরে এরকম বলা বলি হয়, পরে গ্রামের লোকজন এসে বিচার হওয়ার পরে বলতেছে যে যেহেতু ওরা ঢাকা ছিল, ঢাকা বিয়ে শাদী করছে, তো
বড় বউকে যেভাবে দেখতে হবে ছোট বউকে একইভাবে দেখতে হবে। এটা সম্পর্কে ভাতিজি হতো। ভাতিজি হতো, বাবার ভাতিজি হতো, আমাদের বোন হতো। তো বিচার সালে সেটা ভাগাভাগি হয় যে তুমি তোমার বড় বউকে যেভাবে দেখবা তোমার ছোট বউকে একইভাবে দেখবা, সমান সমান দেখবা। তো খরচপাতি এলাকে যা দিবা তোমার ছোট বউকে তাই দিবা। তো বাবা আবার এটা করতো না, বাবা বিভিন্ন দিক দিয়ে আমাদের অত্যাচার করতো। কিরকম? যেরকম আপনার আমার মাকে ধরে নিত্যদিনই মারতো, প্রত্যেক দিনই মারতো মাকে। এই ঘটনার পর থেকে? এই ঘটনার আগে থেকেও মাকে মারতো, কিন্তু তখন মা আর বুঝতে পারতো না যে এরকম ঘটনা ঘটতেছে। তো মারে, নিত্যদিনই মারে, মারার ফলে মা রাগারাগি করে চলে যায়, আমার নানার বাড়িতে চলে যায়, আবার আসে। তো এই মধ্যে বাবা কবিরাজের লাইনের ভিতরে চলে যায়, কবিরাজের লাইনের ভিতরে চলে যায়। যে দেশ গ্রামে যেটা আপনার খাল বিলে যে কাদাটা আছে, কাঁকড়ার মাটি যেটা বলা হয়, ওই কাঁকড়ার মাটিটা বাবা নিয়ে আসে, নিয়ে আসার পরে চারকোনা করে, চারকোনার করার পরে ওটা করে একটা আরবি নকশা লেখে, যে কোনো একটা নকশা লেখে। নকশাটা লেখার পরে ওইটা চুলার ভিতরে পোড়া দেয়, ওইটা আবার ঘরের চালের কাছে থিয়ে দেয়। তো ওইটা যখন থিয়ে দেওয়ার পরে হয়, একটা করে না 4টা করে, ঘরের 4 কোণে রাখে। মা যে ঘরে থাকে ওটা 4 কোণে রাখে, রাখার পরে মা উত্তেজিত হয়। রাখার পরপরই না, রাখার 1.5 ঘন্টা পরে তখন উত্তেজিত হয় না, তখন বলে আমি এখানে থাকবো না, আমার এই বাড়ি ভালো লাগে না, আমি এখানে কিছুদিন থাকতে পারবো না, তোদের বাড়ি নিয়ে তোরা থাক, মানে আবল তাবল মা কথা বলতো। এক ধরনের কুফরি কালাম যেটাকে বলে। এটা আসলে ধর্মীয় ভাবে সত্য, কিন্তু বৈজ্ঞানিক ভাবে কতটা সত্য সেটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু এগুলো আমাদের সংস্কৃতির একটা অংশ, এবং সেই জায়গাটি থেকে ভালো না মন্দ সেটা আপনারা নিশ্চয়ই জানেন। ওর জীবনে যা থেকেছেও সেটাই আজকেও বলছে। হ্যাঁ বলুন। তারপর? তো মা উত্তেজিত হওয়ার পরে নানার বাড়ি চলে যায়। তো ওখানে 2-3 দিন থাকার পরে, ওখানে মানে যে জায়গায় যায় 2-3 দিন থাকার পরে মা ওখানে আর থাকতে পারে না, মানে আবার আমাদের বাড়িতে চলে আসে। চলে আসার পর আবার উত্তেজিত হয়। তো আমি এক পর্যায়ে ওই মাটিটা দেখতে পাই, দেখার পরে তো মাদ্রাসায় লেখাপড়া করি, আরবি লেখা, ওটা আমি বুঝতে পারি আর কি যে এটা এই নকশা। পরে আমি ওটা নিয়ে যাই হুজুরকে দেখাই, যে হুজুর এই যে আরবি যে লেখাটা, এটাতে কি আমি বুঝলাম না, এটা আমাদের ঘরে 4 কোণে রাখা হয়, আমার বাবাই রাখে আর কি। কয় এটা তো এক ধরনের বান দেওয়া। তো এটা ছোট হুজুরকে বলি, বলার পরে আমাকে কয় তোকে প্রত্যেক সপ্তাহে ছুটি দেওয়া হবে, শুক্রবারে সকালে যাবি, বিকেল বেলায় চলে এসে ক্লাস ধরবি, এটা আমাকে হুজুর বলে। তো ওই যে বানটা যে দেওয়া হয়, তো ওই মাটিটা নিয়ে তুই ফালিয়ে দিবি, পানিতে ফেলে দিবি, আমাকে হুজুর এই পরামর্শটা দেয়। তো আমি প্রত্যেক শুক্রবারে আসতাম। তো বাবা এটা ওই যখন ওইটা না পায় তখনই ওইটা বানায়, বানানোর পরে ওটা আবার রেখে দেয়। যখন না পায়, মানে যখন আমি ফেলে দিই বাবা আবার দেয়, ফেলে দেওয়ার পরে আবার দেয়। এরকম আমি 6 মাসের মতো আমি এরকম বানটা আমি বারবার ফেলে দিই। মা ওই যখন ফেলে দেওয়ার পরে মা আবার ঠিক থাকে, উত্তেজিত হয় না, মা ওই বাসায় থাকে, কোথাও যায় না। তো আমি দেখি, তো একদিন আবার মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাসায় গেছি। বাড়ি যাওয়ার পরে যেই আপনার যে সৎমা হলো, তার সাথে আপনার সৎমা হওয়ার আগের সম্পর্ক কেমন ছিল? সম্পর্কটা ছিল ওই মুক্তব যেটা পড়তো আর কি, ওইটাই সম্পর্ক। এর আগ পর্যন্ত আপনারা একই সাথে খেলাধুলা করা, দেখা সাক্ষাৎ হওয়া, না ওই ধরনের কোনো সম্পর্ক ছিল না? ওই ধরনের সম্পর্ক বলতে ছিল আমার ছিল এমনি যে পাড়ার প্রতিবেশী হিসাবে আর কি। আমার খুব বেশি সখ্যতা ছিল না? বেশি সম্পর্ক ছিল না। আপনি দেখা সাক্ষাৎ হলে বোন ভাই এরকম। কি বলতেন? আপনি বলতেন তখন তাকে? হ্যাঁ আমি আফা বলতেন? হ্যাঁ আফা বলতাম, আফা কেমন আছেন, এরকম ধরনের কথা বলতাম। তো সৎমা হওয়ার পর কি তাকে মা ডাকলেন? না আমি মা ডাকিনি। মা হওয়ার পরও আমি তাকে মা ডাকি। আপনার বড় 2 ভাই এটাকে কিভাবে নিয়েছিল? আমার বড় 2 ভাই এটাকে নিয়েছিল, মানে এটা সবাই আমার ফ্যামিলি সবাই ঘৃণা করতো। যেমন কি হয়েছে যে তাদেরকে আপনারা আলাদা করে দিয়েছেন, আপনার বাবা এবং আলাদা করে দিয়েছিলেন? জি, আলাদা বলতে আমরা আলাদাভাবে খাই, আর সৎমা আর বাবা ওটা আলাদাভাবে খায়। ওকে। তো আমাদেরকে যে খরচটা দিত, সৎমাকে একই খরচটা দিত। আমার মাকে বিভিন্ন ধরনের অত্যাচার করে, তারপরে আমার মাকে এসে মারে, মানে এমন মারে পুরো শরীরটা যেন একদম রক্ত রক্ত হয়ে যায়, মানে জায়গায় জায়গায় মাংস এরকম, মানে যেমন ভাবে মারতেছে, মানে মাংস উঠতেছে শরীর থেকে, এরকম ধরনের মারা। সো স্যাড। তো আমার চোখের সামনেই মারার পরে মাকে আমি হাসপাতাল নিয়ে যাওয়ার পরে তো মা কয় তোরা তো থাকোস মাদ্রাসায়, বড় ছেলেটা তো বাসায় থাকে না, উনি তো সবসময় বাইরেই থাকে, তো আমি বাড়িতে থাকবো না। তো বাবা আমাকে এরকম ভাবে মারে, আমি তোর নানার বাড়িতে থাকবো, আমার মা বলে। পরে মা নানার বাড়িতে যায়, 6-7 মাস থাকে, মা আসে না, রাগ করে। তো আমি মাদ্রাসা থেকে চলে আসি আমার বাড়িতে। চলে আসার পরে সারাটা দিন যায়, আমি কিছু খাই না খাওয়ার পরে আমি যে রুমটায় আসি, আমার ওই রুম থেকে দেখা যাচ্ছে বাবার যেখানে ভাত খাই, ডাইনিং রুমটা, ওখানে টেবিল আছে, বাবা ওখানে সৎমাকে নিয়ে ভাত খাচ্ছে। তো আমি এরকম উপর হয়ে শুয়ে থেকে বাবার দিকে তাকাচ্ছি, আর চোখ থেকে পানি ঝরতেছে, কিন্তু বাবা সৎমাকে নিয়ে ভাত খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার চোখ থেকে যে পানি ঝরছে, বাবা বলতেছে না যে বাবা তুই কয়টা ভাত খা। তো রাত্রে এটা হয়। তো আমি সকালবেলা উঠে মাদ্রাসায় চলে যাই। মাদ্রাসা চলে যাওয়ার পরে তো মাদ্রাসায় কিছুদিন থাকার পর আবার আমার নানার বাড়িতে মাকে দেখতে যাই।
মা সুস্থ থাকে। তো মা 6-7 মাস তো ওখানে থাকার পরে আবার চলে আসে আমার বাবার বাড়িতে, আমাদের বাড়িতে আসে। আসার ফলে আমি তো মাকে এরকম নির্যাতন করেই যাচ্ছে। এটা আপনার নির্যাতন করতেছে 7 থেকে শুরু করে এই 10 পর্যন্ত মাকে এরকম ভাবে একই পর্যায়ে ভাবে খালি অত্যাচার করে যাচ্ছে। এটা আমি কোনোভাবেই সহ্য করতে পারতেছি না, কোনোভাবেই সহ্য করতে পারতেছি না। তো আমার যে ভাইটা আছে, বড় ভাই, জি, তো উনি এক প্রকার নেশা করতো। নেশা খেত? আপনার গাঁজা খেত, কন্টিনিউ গাঁজা খেত, তারপরে আপনার মদ খেত। ওকে। তো এটা হচ্ছে ক্লাব আছে, ওই ক্লাবে তিনি এমপির সাথে থাকতো। ওখান থেকে সে খেত যে কোনো ভাবে হোক না কেন? ওখান থেকে খাতো, কিন্তু আমাদের ফ্যামিলির কারো চোখে পড়তো না যে সে নেশা করে। তো একদিন রাতে 4টার দিকে মা তাহাজ্জুদ নামাজ পড়ে, গভীর রাতে যেটা নামাজটা পড়া হয় 3টা-4টার দিকে। তো ওই সময় মা নামাজ পড়তো। তো আমি মাদ্রাসা থেকে তো আইসি, মার কাছে শুয়ে আছে, মা উঠে নামাজ পড়ছে, আমি ঘুমাই, মানে শুয়ে আছে আর কি। সে থাকার পরে ভাই আমার আসে, আসার পরে নেশা করে আসে, এসে মাকে ডাক দেয়। তো মা নামাজ ছেড়ে তার দরজাটা খুলছে না, দরজাটা খুলতেছে না। তো ভাই দেরে থাকে, অনেকক্ষণ দেরে থাকার পরে মা নামাজ শেষ করার পরে দরজাটা খুলে দেয়। খুলে দেওয়ার পরে আমার ভাই আমার মাকে খারাপ ভাষা একটা বকা দেয়, নেশাগ্রস্ত অবস্থায়। নেশাগ্রস্ত অবস্থায়, যে দরজাটা খুলতে এত দেরি হলো কেন। ছি 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 ছি। হ্যাঁ, তারপরে আমার মাকে মারে। আপনার ভাই আপনার মাকে মারে? হ্যাঁ, মাকে মারে। মারার পরে আমি মাকে জড়ায় ধরে নিয়ে যাই, বিছানায় শোয়াই। মা তুমি শুয়ে থাকো, তুমি তো জানো মা যে উনি আমাদের সামনে যদি নেশা করে না, ও নেশা অবস্থায় আসলে আমরা বুঝতে পারি যে উনি বিছানায় শোয়াই দিলাম। শোয়াই দেওয়ার পরে সকালবেলা উঠে মাকে বলে, মা তোমার ছেলে তো এরকম, তুমি তো জানো নেশা করে এসে তোমাকে এরকম মারছে। তো কয়, আমি তো নামাজে ছিলাম বাবা, আমি যদি নামাজের একটু আগে থাকতাম তাহলে আমি দরজাটা খুলে দিতাম। নামাজ অবস্থায় তো নামাজ ছেড়ে থাকে, দরজাটা আমি খুলে দিইনি, আমি নামাজেই ছিলাম। মানে দরজা খুলতে একটু দেরি হয়েছে এই কারণে যে নামাজের সময়টা যে মা ছিল। জি জি। পরে এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগে যে আমার ভাই নেশা করে এসে আমার মাকে মারছে, এটা আবার কেমন কথা। তো আমি বিষয়টা অনেক খারাপ লাগে আমার কাছে। পরে আমি ইয়াতে চলে যাই, ওদের যে ক্লাবটা ছিল ক্লাবের কাছে। তো ওখান থেকে কিছু দূর হবে আপনার ক্লাব, যেহেতু আমার ভাই রাজনীতি করতো। জি। আমি যে আমার ভাইকে ফোন দিই যে ভাইয়া আমাকে ওখানে ধরছে, তো তুমি আসো আমার কাছে। আমার ভাইকে বলি, কই কেন ধরছে? আমি বলতে পারি না কেন ধরছে, আমার কাছে কি জানি পাইছে তারা। আমি যে ভাইয়ের কাছে এটা বলি, তো ওনাদেরকে বলি যে আমার ভাইকে আমি মারবো, লাফানরে বলি। তারা বলে তোর ভাইকে তুই মারবি, তোর ভাইকে চিনিস, তোর ভাইকে মারবি? কিন্তু আমার ভাই আমি চিনবো না, আমার ভাই কি জিনিস, আমার মাকে এরকম ভাবে আমার ভাই মেরেছে, আমার মারবো, এটাই আমার বড় উদ্দেশ্য। তো ভাই আসে, ওখানে 2টা মোটরসাইকেল নিয়ে আসে, 4জন লোক আসে ভাইয়ের সাথে। তো আসলে পরে তো ওরা 2জন আমার 2টা হাত ধরে, মানে যাদেরকে আমি আগে ঠিক করে রেখেছি। তোরা 2জন হাতটা ধরে, তো একজন পিছনে থাকে, যেই পিছনে থাকে তার হাতে একটা রড থাকে। তো আমি বলছি যে আমার ভাইয়ের যে কোন ভাই আসবে, তোরা আমাকে ভাইয়ের দিকে এগিয়ে নিয়ে যাবি, তো ওই পাশাপাশি গেলেই পিছনে যে আছে ওই হাত, ও আমাকে রডটা দিবে, আমি পিছনে হাত দেবো। একজন হাত ফেললে আমি পিছনে হাতটা দিলে আমাকে রডটা দিবে। আমি ওই অবস্থায় ভাই চলে আসে, আমিও ভাইয়ের দিকে চলে যাই। জানার পরে ভাই আমাদের সাথে কথা বলে, যাই আমার ভাইকে কেন ধরেছি শান্তেন, উনি মাদ্রাসায় লেখাপড়া করে, ওদের কি হয়েছে না হয়েছে সেই কথাটা ও কথায় ওদের সাথে তর্ক করতেছে। আমি পিছনে দেওয়ার পরে ওই রডটা নিয়ে ভাইয়ের এই মাথার ভিতরে একটা বাড়ি দিই, আর এই চলটাতে বাড়ি দিই। চলটাতে বাড়ি দেওয়ার পরে চলটা আপনি নিজে দেন বাড়ি? হ্যাঁ, বাড়িটা আমি নিজে দিই। এই বাড়িটা দেওয়ার পরে কি হলো, ওই সিচুয়েশনটা কি হলো ওখানে ওই বাড়িটা দেওয়ার পরে উনি পড়ে যায়, নিচে পড়ে যাওয়ার পরে তো ওর সাথে যে 3টা লোক ছিল, তো 2জন মোটরসাইকেল নিয়ে গেছে, আর একজন বলতো তুই কাজটা ভালো করস নাই, ভাইয়ের পিছনে যে ছিল আর কি, যে তুই কাজটা তুই ভালো করস নাই। আমার ভাইয়ের আমি যা করছি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাদের এটা না করার কোনো প্রয়োজন নেই। পরে ওখান থেকে সবাই সব দিকে চলে যায়। পরে আমার ভাইকে নিয়ে ওখান থেকে আমি জিয়া মেডিকেলে যাই, বগুড়া। নিজে চলে যান? হ্যাঁ, নিজে ওনাকে নিয়ে চলে যাই, রিক্সায় করে নিয়ে চলে যাই। চিকিৎসা হয় ওখানে, 7 দিন থাকে, এই ফাটলটা নিয়ে 7 দিন থাকে। থাকার পরে ডাক্তার রিপোর্টে জানায় যে চলটা এটা কোনোদিন ভালো হবে না, এটা ওর মৃত্যুর আগ পর্যন্ত এইটা ফাটাই থাকবে, আর এই চলটা দিয়ে ওর কিছু খাইতে পারবো না, শক্ত কিছু। বাম চলটা? হ্যাঁ, বাম চলটা খাইতে পারবে না। ছবিটা আমার কাছে আছে, এই যে এইটা। ওকে, প্রিয় শ্রোতা, এই ছবিটা আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ডান পাশেটা হলো আপনার আসল ভাই? হ্যাঁ, আসল ভাই দুটোটাই একটা। এটা হচ্ছে আপনার 10-এর সময়, আর এটা হচ্ছে 6-7-এর সময় ছবিটা। মানে আপনি পিটানোর পরেই অবস্থা হয়েছে? হ্যাঁ, পিছনেও পরে ওই অবস্থাটা হচ্ছে, এটা হাসপাতাল থেকে তোলানো। ওর আসল চেহারা এবং পেটানোর পরের চেহারা পাশাপাশি আছে। আমরা এই ছবিটা ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা দুর্ধর্ষ হতে পারে। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে এইসব অপরাধের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। নিজের মাকে এভাবে পিটিয়েছে, নিজের মাকে এভাবে অশ্লীল গালাগালি করেছে, সেই ঘটনা না ঘটলে হয়তো এই ঘটনা ঘটতো না। কিন্তু তারপরও আমরা বলতে চাই এই ধরনের কাজ করা জঘন্যতম অপরাধ, ঘৃণিত অপরাধ। হ্যাঁ, বলুন তারপর।
তারপরে আমার ভাই 7 দিন পরে আসে, তো আমাকে বলে যে তুই আমাকে যে মানলি, কাজটা ঠিক করলি, যে তুমি নেশা করে আইছো, নেশা করে আসার পরে দরজাটা খুলতে দেরি হয়েছে, তুমি বাইরে বসে থাকতে পারতা, তো তুমি আমার মাকে মারলা কেন? এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ কি সেন্সলেস অবস্থায় তখন? মানে এটা ও অজ্ঞান অবস্থায় ছিল। অজ্ঞান অবস্থায় ছিল? হ্যাঁ, অজ্ঞান অবস্থায় ছিল। হ্যাঁ, বলুন। তারপরে এই আমি কথা বলি যে আমার মাকে এরকম গালি দিলা কেন? তো আমার মা, এটা তো তোমারও মা, তো এই হিসেবে গালিটা দেওয়া তোমার ঠিক হয়নি। তো ওই দিন থেকে ভাই আমাকে আর কি ভয় পায়। ওই দিন থেকে যে ভয় পায়, যে বাড়িটা দেওয়ার পরে যে ওই লোকজনের সাথে আমি থেকে থাকি, যে মারছি, এই জিনিসটা আসলে ভাই ভয় পায় যে আসলে কি। তো এখানে কিছু একটা গ্যাপ গেছে। তো বলেন। আমার যে ওই 2 মাসের মধ্যে যে বাবাকে যে আমরা পাই না, বা ওই মোমেনাকে যে পাই না, আমার সৎ মাকে যে পাই না, তো ওই সময়টা আমার মেজো ভাই মেয়ের ভাইকে বলে যে তোর বোন নাকি আমার বাবার সাথে গেছে। যখন 2 মাসে পায় না, গ্রামের সবাই জানাজানি হয়ে যেতেছে যে কেউ আসতেছে না। কাকে বলে? আমি একটু পরিষ্কার হতে চাই, বুঝতে পারছি না কাকে বলে। ওই মেয়ের ভাইকে বলে যে তোর বোন নাকি আমার বাবার সাথে গেছে। তো এই জিনিসটা ওর ভাই আবার রিপিট করে বলে হচ্ছে আপনার ওই মেয়ের মার কাছে। বলার পরে মেয়ের মা আসে। তো আমরা ফ্যামিলির ওখানে সবাই থাকি, আমি থাকি, আমার বড় ভাই থাকে, আমার ছোট ভাই থাকে, ফ্যামিলির সবাই থাকে। থাকার পরে এসে বলতেছে, হ্যাঁ আমার মেয়ে তোমার বাপের সাথে যাবে, এটা কি করে তোমরা ভাবলা? তোমার বাপ কি আর আমার মেয়ে কি, এটা কখনো হয়? এই কথা বলার পরই একটা বাড়ি দেয়, বড় বাঁশের কুঞ্চি দিয়ে একটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পর আমার মার এই যে এই কানের এই সাইডটা, ওরা আপনার মাকে এরকম ভাবে প্রহার করে? হ্যাঁ, মারার পরে তো ওই জিনিসটা দেখে কি ভাই আমার এত খারাপ লাগে, আমি ওখানে মাকে জড়ায় ধরে কান্দে দিই। কেঁদে দেওয়ার পরে তো আমি প্ল্যান নিই যে আমি ওই মহিলাকে যেভাবে হোক আমি মহিলাকে মারবো। আমার মাকে কেউ কিছু বললে, বা মার প্রতি কেউ গালিগালাজ করলে, বা মার প্রতি কেউ যদি কোনো একটা অশ্লীল আচরণ করে, এটা আমি কখনো সহ্য করতে পারছিলাম না। আমার মাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। তো পরে আমার মা তো এরকম আমি হাসপাতালে নিয়ে যায়। তো এই কানের যে মাংসটা ঝুলে যায়, এটা কেটে ফেলে দেয়, এটা লাগে না। তারপরে আমি হাসপাতাল থেকে চলে আসি। ঠিক 7 দিন পরে আমি ওই ভাইয়ের পিস্তল থাকে নিজস্ব, মানে এটা লাইসেন্স করা পিস্তল থাকে। এটা আপনার ভাই? হ্যাঁ, আমার ভাইয়ের, যিনি এমপির সাথে থাকতো, মানে রাজনীতি করতো। ওই এমপির বডিগার্ড হিসেবে আর কি, এমপির গাড়িতেও আর কি, এমপির গাড়িও চালাতো। তো ওনার কাছে পিস্তল ছিল। তো উনি পিস্তল নিয়ে সর্বক্ষণ আসা যাওয়া বাড়িতে, বা ওই এমপির বাড়িতে সবসময় আসা যাওয়া করতো আর কি। আচ্ছা। তো একদিন আসে বিকেল বেলা, আসার পরে আমি ওই ভাই পিস্তলটা ইয়ারপুর রাখে, টেবিলের উপর রাখে। পিস্তলটা রাখার পরে আমি পিস্তলটা নিই। নেওয়ার পরে আমি ঘর থেকে বের হই। তো ভাই হাত মুখ দিয়ে আসার পরে দেখে যে পিস্তল নাই, আমি ওখানে নাই। তো পিস্তল নাই, আমি ওখানে নাই। তো ভাই আমাকে ওখান থেকে আর কি খোঁজা শুরু করে দেয়, খুঁজতে পায় না। তো উনি এক করে জিজ্ঞেস করে যে আমার ভাইকে কোথাও যেতে দেখছো? ছোট ভাইরে কই এদিক গেছে, বাজারের দিকে গেছে। তো আমি বাজারের দিকে যাই। বাজারের দিকে যাওয়ার পরে তো ওই মেয়ের যে ভাইটা যে এই খবরটা ওর মার কাছে দিছে যে আমার বোন নাকি তার বাবার সাথে চলে গেছে, এটা। তো উনি বাজার থেকে আসে। উনি বাজার থেকে আসার পর আমি ওই পিস্তলটা দিয়ে তাকে ফায়ার করি। ফায়ার করে ফেললেন? হ্যাঁ, পিস্তলটা আমি ফায়ার করে ফেললাম। মানে ওইটাই আমার সর্বপ্রথম ওই শক্ত করে ধরে পিস্তল যখন ফায়ার করছি, তখন ওই গুলিটা এই বুকের এই সাইডটা ঢুকে পিছন থেকে, মানে এমন ভাবে এটা বের হয় যে পিছন দিক থেকে এরকম একটা সিদ্ধা হবে, হা হয়ে বের হয়, ডান পাশে লাগে। এই ডান পাশ দিয়ে ঢুকে পিছনের এই পিঠটা দিয়ে বের হয়। আচ্ছা। বের হয়ে যাওয়ার পরে যেটা সাদা হয়ে যায়, সাদা হওয়ার পরে আমি ওখানেই থাকি আর কি। ওই জায়গায় উনি কে ছিলেন যাকে গুলি করলেন? উনি কে ছিলেন? উনি ছিলেন ওই যে মানে ওই মেয়ের ভাই, সৎ মায়ের ভাই। আপন ভাই। ওকে, তাকে গুলি করে? তাকে গুলি করেছি। তাকে গুলি করার পর তো উনি তো জায়গায় মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। তখন আপনারা নিশ্চিত না যে আপনার বাপ আলটিমেটলি দ্বিতীয় বিয়েটা করেছে কিনা? বাবা তো তখন আসেনি বাড়িতে তাকে নিয়ে? না, আসেনি। ওই সময়টাই আমি তাকে গুলি করি। ওকে। এই কথাটা বলছে, মাকে যে বাড়ি মারছে, এইটা দেখে আমার ঠিক না, আমার মাথায় ঠিক নাই যে আমার মা কি করছে এখানে। আমার ভাইকে বাড়ি দিতে চায়, মেজো ভাইকে, কিন্তু ওই অবস্থায় আমার মা আর কি লাগে বাড়িটা। লাগানোর পর আমি ওই সময়টা, এই বাড়িটা তো তার মেয়ের মা দিয়েছিল, মানে সৎ মার মা দিয়েছিল? সৎ মার মা দিয়েছিল। এটার আমি তো আবার মারতে চাই সৎ মেয়ের মাকে, কিন্তু আমি ওকে না মেরে ওর ছেলেকে মারি, মেয়ের ভাইকে মারি জায়গায় দিয়েছে। তারপরে ওই শব্দটাই করে গ্রামের লোকজন আসে। পরে এটির মধ্যে আমার ভাই ওই জায়গায় পড়ছে, বড় ভাই যার পিস্তল। বড় ভাই আসার পরে বড় ভাই পিস্তলটা নেয়। নেওয়ার পরে এই ভাই কি সেই ভাই? হ্যাঁ, এই যে এই ভাই যাকে আপনি মেরেছিলেন? যাকে আমি মেরেছিলাম। প্রিয় শ্রোতা, এই ছবিটা আমরা ইতিমধ্যে ফেসবুকে দিয়ে দিয়েছি। যাকে ও মেরেছিল এবং যে মূলত রাজনীতির সাথে জড়িত ছিল, যার কাছে পিস্তলটা ছিল, সেই পিস্তল দিয়ে সৎ মায়ের বড় ভাই ছিল সে। সৎ মায়ের বড় ভাইকে সে খুন করে সেই সময়টাতে, যখন সে নিশ্চিত হতে পারেনি যে তার বাবা আলটিমেটলি এই মেয়েটিকে বিয়ে করেছে কিনা। বাবার কিন্তু সে ভাতিজি হতো। খুবই জটিল একটা ব্যাপার, এবং তখন সে খুন করে ফেলেছে সেই ভাইকে। সে
সেই ভাই তার মার সাথে খারাপ আচরণ করেছিল বলে রড দিয়ে পিটিয়ে যে রক্তাক্ত অবস্থা করেছিল তার একটা ছবি আমাদের কাছে আছে, পাশাপাশি ভালো চেহারা এবং হাসপাতালের বেডে শোয়া রক্তাক্ত চেহারা। এই ছবিটা আমরা দিয়ে দিয়েছি আমাদের ফেসবুক পেজে। আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। বলুন তারপর। জায়গায় মারা যায়, মারা যাওয়ার পর আমার ভাই ওখানে যায়, যার পরে আমার কাছ থেকে পিস্তলটা নেয়, নিয়ে ওনার জায়গায় রাখেন। রাখার পরে তো আমাকে ওই জায়গায় 2টা থাপ্পড় দেয় ভাই, যে তুই এটা কি করলি। ওর লোকজন আসে, লোকজন এসে আমার ভাইকে অনেক কিছু গালাগালি করে। তো উনি তো এমপি সাহেবের লোক, তো অনেকে গ্রামের লোকজন কিছু গালাগালি করে আমার বড় ভাইকে। তো কয় যা হচ্ছে এটা আমি দেখতেছি, আমার বড় ভাই বলে আর কি গ্রামের লোকজন কি করে। হ্যাঁ, মা আসে, আসা করে লাশটা নেয়, নিয়ে অনেক কান্নাকাটি করে। সকালে পুলিশ আসে আমাদের বাড়িতে, আসার পর আমার বড় ভাইকে ধরে। আপনাকে না ধরে আপনার বড় ভাইকে? হ্যাঁ, আমার বড় ভাইকে ধরে, বড় ভাইকে ধরে নিয়ে যায়। কিন্তু আমি যে মেরেছি এই সময়টা কেউ দেখেনি, বাট আমার ভাই জানে যে আমি মারছি, কিন্তু এটা কেউ জানে না। আর ওই অবস্থাতেই মানে ভাইও পিছন থেকে আসতেছে, আমি ওই সময় ওকে গুলি করি। গুলি করার পরে এসে ভাই পিস্তলটা নাই, ওই শব্দটাই মানুষ মানে যত দূর থেকে আসতেছে আর কি, ওই আসা পর্যন্ত আর কি কেউ দেখে না যে আমি মারছি নাকি আমার ভাই মারছে। এটা সবাই জেনে গেছে যে আপনার ভাই এটা করেছে? হ্যাঁ, সবাই জেনে গেছে যে আমার ভাই এটা করেছে। পরে আমার ভাই পুলিশে নেয়, পুলিশে নেওয়ার পর 3 দিন থাকে জেলে। জেলে বলতে কি নিয়ে যাওয়ার পরে 3 দিন থাকার পরে ওখান থেকে আবার এমপি সাহেব ফোন দেয়, ফোন দেওয়ার পর ছাড়া পায়। পরে এইটা নিয়ে আর কোনো কিছু হয় না, কোনো কথাই হয়নি না, এটা নিয়ে আর কোনো কথা হয় না। ওই যে মারা গেছে, যে গেছে দাফন টাফন মাটি টাটি হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথা হয় না। কত সস্তা একটা জীবন, বুঝছেন? তো এটা নিয়ে কোনো কিছু হয় না। আমার ভাই পরবর্তী আপনাকে আর কিছু বলেনি? না, পরবর্তীতে আমাকে কিছুই বলেনি। তো বলছে তোর এত সাহস কেন, আমাকে বলতেছে যে আমার মাকে যে কোনো বলুক না কেন তাকে ছাড়বো না, আমার জীবন হলে তাকে আমি শেষ করবো। আমার মাকে কেউ কোনো কিছু বললে, এটা আমার মনের ভিতরে একটা ক্ষোভ ছিল। তো এটা যায়, তারপর যাই আমার বাবা আবার আমার মাকে মারে। এত মার দেওয়া দেয় যা মা বেঁচে থাকার মতো না, মানে মা মারাই যাবে এরকম পরিস্থিতি মার। পরে এই অবস্থায় অ্যাম্বুলেন্সে খবর দেয় আমার বড় ভাই, দেওয়ার পরে আসে অক্সিজেন অ্যাম্বুলেন্স থাকে, লেগে যায়, যাওয়ার পরে হাসপাতালে যায়। এই জায়গাটিতে আমি আসবো, তার আগে আপনি বলেন আপনার ভাইকে যে আপনি পিটালেন, আপনার ভাই সুস্থ হওয়ার পরে আপনার আর কোনো কিছু করেছে? না, আমাকে কোনো কিছু করেনি, বাট আমাকে ভয় পেত শুধু। আপনাকে ভয় পেত? হ্যাঁ, আমাকে ভয় পেত। তারপরে যে ওনাকে যে মারলাম, মানে আমাকে বলে তোর এত সাহস কেন, শুধু এই কথা বলতো। আমি বলতাম আমার সাহস, আমার মাকে কেউ কোনো কিছু বললে আমার মাথা ঠিক থাকে না, আমার মাথা অটোমেটিক গরম হয়ে যায়। প্রশ্ন করতাম, আমি এটা আনসার দিয়ে দিতাম, উত্তর দিয়ে দিতাম। ওকে প্রিয় শ্রোতা, আমরা SMS পোলের রেজাল্ট আনতে চাই, দেখতে চাই কি অবস্থা, এবং দুর্ধর্ষ সেই ঘটনার মুখোমুখি হবো আমরা কিছুক্ষণের মধ্যেই, বুঝতেই পাচ্ছেন। এবং এই বিষয়টা নিয়ে আমরা আমাদের আজকে যিনি সাইকিয়াট্রিস্ট আছেন তার সঙ্গে কথা বলতে চাই, যে মাকে নিয়ে এই ধরনের কমেন্ট করলে অনেক ছেলেরাই এই ধরনের আচরণ করেন, এটা আসলে স্বাভাবিক আচরণ নাকি অস্বাভাবিক আচরণ, এবং এটা কেন হয়, এই বিষয়টা নিয়ে আমরা আমাদের যিনি আজকে এক্সপার্ট আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলবো। আমরা এই মুহূর্তে SMS পোলের রেজাল্ট জানতে চাই, দেখা যায় কত শতাংশ মানুষ এটাকে বিলিভ করেছে এবং কত শতাংশ মানুষ আজকের এই মোস্তফাকে বিলিভ করছে না। আপনার মাকে খুব মেরেছিল আপনার বাবা, সেখানটাতে ছিলেন আপনি, তারপর? সেখানে থাকার পর আমি ওই হাসপাতালে যাই। হাসপাতালে 15 দিনের মতো মা থাকে। হাসপাতাল থেকে তো নিয়ে আসার পরে আমার বাবাকে আমি দেখলেই মানে আমার একটা অটোমেটিক ঘৃণা জমতো। আমার বাবা আমার বোনকে বিয়ে করছে, পাড়ার প্রতিবেশী চাচাতো বোন, এটা যেমন আমার মাকে ধরে অত্যাচার করে। তো আমার বাবাকে দিয়ে তো আমাদের ফ্যামিলির কোনো শান্তি হচ্ছে না। তো এক পর্যায়ে আমি ওই বাবাকে শেষ করার একটা সিদ্ধান্ত নিই নিজে। মানে বুঝলাম, বাবাকে শেষ করার মানে বাবাকে শেষ করার মানে আমি বাবাকে শেষ করব। বাবাকে শেষ করলে আমার মা শান্তি ফিরে আসবে। আমি এটাই মানে নিজে কল্পনা করতেছি। আপনি নিজে এরকম চিন্তা করছেন? নিজে আমি চিন্তা করছি। মানে কি আপনার বাবাকে আপনি মেরে ফেলবেন? হ্যাঁ, বাবাকে আমি মেরে ফেলবো। কত সালে মানে আপনি প্ল্যান করছেন এরকম? এটা হচ্ছে আপনি 2010-এর শেষের দিক দিয়ে। ওকে, আপনি একা এই ধরনের প্ল্যান করছেন? হ্যাঁ, একা প্ল্যান করছি এটা। ওকে, বলুন তারপর। তো বাবা বাজারে যায়, তো আমাদের একটা হাটের নাম আছে, বাজারের নাম মথুরাপুর বাজার। এটা হচ্ছে আপনি শুক্রবার আর সোমবার বাজারটা হয়, সাপ্তাহিক 2 দিন। তো ওই দিনটা শুক্রবারও ছিল না, মানে বাজারের দিন ছাড়া ছিল, অন্য যে কোনো দিন ছিল। বিকালবেলা বাজারটা বসতো। তো বাবার সাথে আমি যে বাজারে যাই, এটা মা দেখে, মানে ফ্যামিলি পাড়ার প্রতি বাবার সাথে যায়, যেভাবে যায় আর কি, যেভাবে যাচ্ছে। ছেলে বাবার সাথে বাজারে যাচ্ছি পিছিয়ে যাওয়ার পরে আমি বাবা চাল কিনে 25 কেজি চাল কেনার পরে এমনি কোনো বাজার সাথে করে না। চাল কেনার পরে আমি বলতেছি, বাবা আপনি যে 25 কেজি চাল কিনলেন, তো এটা কি করবেন? এটা তো আমার ঘরে তো চাল নেই। তো বাবা যখন চাল কিনতো, এটা আবার ভাগ করে কিনতো ওই বাজার থেকেই। বাড়িতে আসলে হয়তো সৎমা কাউ করতো যে হ্যাঁ আমার বেশি, ওনার কম, একটু কম বেশি হলে ওই সৎমা চিল্লাপাল্লা করতো। আচ্ছা, তো আপনি যে 25 কেজি এক বস্তা নিলেন, তো আমাদের 25 কেজি কই? কয় না, এটা তোমাদের ভাগ করে দেওয়া হবে।
তো এটা এক বস্তাই থাক এই কথা বলে। তো বাবা এক স্টলে যায় চা খেতে, তো চাইল চা ওই স্টলের কাছেই থাকে। তো ওই অবস্থায় আমি যাই কামারের কাছে, কামার ওই যে যারা বটি দা এই সমস্ত জিনিস বানায় ওদের কাছে যাই। তো এক সাইডে দা 20-25টা থাকে, তো আর একটা আলাদা ভাবে থাকে। তো আমি বলতেছি যে এই দা আর ওই একটা আলাদা, এটা কিসের? ওই কামারকে বলতেছি, কয় ওটা আজকে ডেলিভারি হবে তো ওই জন্য ওটা আলাদা রাখছি। তো এখানে যে 20-25টা দা আছে এটা মানে সবটি দেখি, দেখানোর পরে এটা বেশি নরমাল হালকা এরকম। তো ওইটা যে আছে অরিজিনাল রেল পাতিটা বানানো। মাই গুডনেস, আপনি যা বলতে যাচ্ছেন তা নিয়ে আমার জন্য খুব ডিফিকাল্ট। আপনি তো সবগুলো প্ল্যান করে করছেন, রাইট? হ্যাঁ, এবং আমি বুঝতে পারছি যে আপনি কি করতে যাচ্ছেন। হ্যাঁ, এটা আপনার মাথার মধ্যেই ছিল যে আপনি দা কিনবেন বা এরকম দা দিয়ে কিছু একটা করবেন? হ্যাঁ, জি জি জি। মাই গুডনেস। তারপরে আমি ওই দাটা নেই, নেওয়ার পরে বলতেছে এটা তুমি কত নিবা? কয় না এটা আমাকে রেল পাতিল দিয়ে গেছে, এটা আমি তাকে বেনে দিছি, এটা তো আমি এটা নিজের না যেটা আমি বিক্রি করবো, সেটা তার আমাকে বানানো অর্ডারটা দিচ্ছে, সে আমাকে টাকা দিবে, জিনিসটা নিয়ে যাবে। আমি বলতেছি যে না তুমি ওইটা আমাকে দাও, তোমার টাকা যা লাগে আমি দিতেছি, তুমি দাটা আমাকে দাও, তুমি এখান থেকে একটা দিয়ে দিও, 15-20টা যেখানে আছে এখান থেকে একটা দিয়ে দিও। কয় না ওটা ও দিবে না। ওরা আমি ওটা ওর কাছ থেকে জোর করিনি, যেটা আমার লাগবে আমার কাছ থেকে জোর করিনি। নেওয়ার পরে উনি আমার কাছ থেকে 400 টাকা চাই, 200 টাকা দামের দাম 400 টাকা চাই। তো আমি 400 টাকায় দিই ওই অবস্থাতে। তো ওই দাটা ছিল 1 ফিটের মতো, এত বড় 1 ফিটের মতো ছিল ওই দাটা। আমার তো আর মাদ্রাসার লেবাসটা ছিল আমার শরীরে, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, পয়জামা ছিল, এই পয়জামার পকেটটা ছিল বড়। তো এতটুকু যে দাটা এটা আবার ওই পকেটের মধ্যে আটানোর পরে আমি যে 25 কেজি চালটা নিয়েছি, তো এমনি করলে এই পাঞ্জাবি খোটটা উপরে ওঠে। তো দেখার পরে যে হাঁটলে ওই উড়াতের সাথে এটা বড়, মোটা সোটা ছিলাম মাদ্রাসায়, তো এখানে দাটা ছিল থাকার পরে আমি যে এমনি 25 কেজি চালটা মাথায় এমনি ধরি, তো ওই জিনিসটা আমার উড়াতের সাথে রানের সাথে বাড়ি খায়। ওকে। তো আমি থাকি সামনে, বাবা থাকে কিচেনে। তো আমি বলতে আমি যদি সামনে থাকি তো বাবা তো অবশ্যই আমার দিকে নজর যাবে, যে কোনো কুমির হোক যে দেখে ফেলে তো আমার এটা আমি এর মধ্যে থাকতেছি আর কি, ওকে, ভয়ের মধ্যে থাকতেছি যে বাবা এটা দেখলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। শ্মশান ঘাটটা মানে আমাদের ওই বাজার থেকে একটা মেন রোড আছে, এই রোড দিয়ে ঘুরে যদি যায় আমার বাড়িতে, তো ওই সময়টাতে আপনার অনেক সময় লাগবে, আধা ঘন্টার মতো লাগবে অটোতে যেতে। আর এই শ্মশান ঘাট দিয়ে যেটা মাঠ দিয়ে আসতে গেলে আপনার 3 কিলোমিটার মতো পথ হবে, এটাও হেঁটে আসতে আধা ঘন্টা সময় লাগবে, কিন্তু ওটা গাড়িতে আর হেঁটে আসতে হবে। তো ওই আমরা শ্মশানের ঘাট দিয়ে চলা যায়, আমরা হেঁটে আসতেছিলাম আমি আর আমার বাবা। তো আমার মাথায় 25 কেজি চাইল থাকে, আমার বাবাকে মারতে হলে তো আমার পিছনে যেতে হবে, বাবার সামনে থেকে তো কোনো মারা যাবে না, তিনি উঁচা লম্বা ছিলেন, মোটা সোটা ছিলেন, তো ওনাকে আমি সামনে থেকে কিভাবে মারি? তো এটা নিজে নিজে আমি এটা মনে মনে সেন্ড করি। তারপর আমি ইচ্ছাকৃত ভাবে যে জমির আলটা, এটা কিন্তু একজনে গেলে আরেকজন ওভারটেক করে তাকে যাওয়া যায় না, চিকনা আলটা থাকে নরমাল, তো ওই আলটা দিয়ে আমি ইচ্ছাকৃত ভাবে ওই ফসলের ভিতরে পাড়া দিই। পাড়া দেওয়ার নরম যেটা বীজ বনে ওই সময়টা কাদাটা নরম থাকে, তোমার জুতাটা পাটা দেবে যায় কাদার ভিতরে, জুতাটা আটকে যায়। তো বাবা আমার মাথার থেকে চাইলে দিয়াটা নেয়, নেওয়ার পরে বাবার সামনে যায়, সামনে যাওয়ার পরে আমি জুতাটা উঠাই, পাটা কোনো রকম ভাবে ধুই কাদা পানি দিয়ে, ধোয়ানোর পরে তো ওই দাটা আমি পকেট থেকে বার করি। বাবা তো সামনে হাঁটতে, ওই দাটা যখন আমি পকেট থেকে বার করার পরে ওটার সাথে একটা পেপার পেঁচা থাকে, ওটা তো দাঁড় অতিরিক্ত দাঁড়, তো ওটা যদি পেপার না থাকলে তো আমার পায়জামা ছিঁড়ে যাবে, তো ওটা ওই পেপার দিয়ে পেঁচানো থাকে। তো ওইটা আমি ওই অবস্থায় নিই, তো পেপারটা এবার টান দিয়ে বার করার সময় আমার হাতে এখানে কেটে বের হয়। তখন বাবার পিছন দিকে কোনো খেয়াল করে না, বাবার তো মাথায় আসে। তো ওই শ্মশানের যে ঘাটটা আছে, একটা পথ বলতে আর কি কোনো পথ, বড় ধরনের কোনো পথ না, বাট খেতে যায়। পরে আমি ওই শ্মশান ঘাটটাকে আমি তো প্ল্যান যে শ্মশান ঘাটটার কাছে বাবা গেলে, তো ওরই 10-15 মিটার পরেই আমি বাবাকে শেষ করে একটা প্ল্যান দিই। ওই শ্মশান ঘাটের ওই জায়গাটা আসে, আমি তো দাঁড়টা বাড়ি করে আসি, এবং ইতিমধ্যে আর কি শ্মশান ঘাটের কাছাকাছি এসে যায়। আসে যাওয়ার পরে দাঁড়টা বাড়ি করে পর দুটো এই ডান সাইড গুলা পর দুটো এমন ভাবে কোপটা দিই, দুটো দেওয়ার পরে এই সাইডে দুটো দিই, দেওয়ার পরে বাবা চাইলে বস্তাটা উপর থেকে পড়ে যাওয়ার পরে বাবা ওই জায়গায় আমি পড়ে যাওয়ার পরে তখন বাবা একটা চিৎকার দেয়, অনেক জোরে একটা চিৎকার দেয়, ঠিকই বাবার কিন্তু পিছনে তাকায় না, ওই অবস্থায় কিন্তু পড়ে যায়, চিৎকার দিলে পরে আমি ঘাটটা এরকম ভাবে ধরার পরে এই জায়গাটার ভিতরে 10-12টা এখানে পড়বে। কূপটা দেওয়ার পরে এই জায়গাটাতে আপনি এই হল কূপটা যেটা বলা হয়, এটা কেটে যান, শীত করে রক্ত বের হয়, রক্ত আমার পুরো শরীরটা আমাকে মুখে লাগে, আর তুই স্পিডে মুখে রক্তটা লাগতেছে, আমার চোখের ভিতরে পর্যন্ত রক্ত চলে গেছে। তখন আমি চোখে কিছু দেখতেছি না, ওই যে কখন অবস্থায় ওই যে বাবা তো ওই জায়গায় যখন এটা কাটছে, যখন চোখেটা রক্ত হচ্ছে তখন থেকে বাবাকে দেখতে পাচ্ছি না ওই জায়গায়। আমি একটু সাইডে গেছি, সাইডে যাওয়ার পরে ওই কাদা পানি দিয়েই মুখটা ধুই,
মুখটা ধোয়ার পরে তো বলুন তারপর। তো আমি কাদা পানি দিয়ে মুখটা কোন রকম ভাবে ধুই, ধোয়ানোর পরে তো বাবা ওই জায়গায় মারা যায়। আমি চাইলের বস্তাটি নিয়ে আসি, তো 25 কেজি যে চালটা থাকে বস্তাটা থাকে অনেক বড়, মানে 40 কেজি চাল লাগবে, 40 কেজির বেশি লাগবে, বড় একটা পাটের বস্তা থাকে আর কি। তো ওই বস্তার চালটা নিয়ে এসে আমি ওই পুষ্করিণীটার ভিতরে ঢেলে দিই। পুষ্করিণী বলতে শ্মশানের যে ড্রেনটা আছে, শ্মশানের ঘাটি পুষ্করিণী আছে, তো ওখানে এসে চালটা পুষ্করিণীর ভিতরে ঢালি, ঢালার পরে বস্তাটা আবার বাবার কাছে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তো আমি ওই বস্তার ভিতরে বাবাকে ঢুকাই, মানে পুরোটুক ঢোকে না, লম্বা ছিঁড়া মানুষ মোটাসোটা পুরোটুক ঢোকে না, মাত্রা পর্যন্ত ঢোকে। ঢোকানোর পরে আমি বাবাকে এমনি ধরি, ধরানোর পরে 5 কেজি যায়, তো অবস্থা নিয়ে এসে শ্মশানের ইয়ার ভিতরে ফালাই দিই, পুষ্করিণীর ভিতরে ফালাই দিই। পুষ্করিণীর ভিতরে ফালানো যাওয়ার পরে আমার শরীরটা পুরো রক্ত। এই অবস্থায় আমি বাড়িতে গেলে তো পুরো ধরা, আমি ওখান থেকে আমি কোথায় যাবো এটা সিদ্ধান্ত নিতেছি। তো আপনি যখন এই কাজটা করছিলেন আপনার আশেপাশে কোনো মানুষ ছিল না? না না না, কোনো মানুষ ছিল না। কখন দিনের কোন সময়টাতে এই কাজটা? এটা করছিলাম আপনার রাত্রে 7:30 দিকে এরকম, মানে ওর অন্ধকারের মধ্যে? হ্যাঁ, অন্ধকার নাই, জ্যোৎস্না যেটা বলা হয়, জ্যোৎস্নার আলোতে। হ্যাঁ, জ্যোৎস্নার আলো। আপনার তখন বয়স কত? তখন বয়স তো আমার 15-16 বছর বয়স। 15 থেকে 16। একজন কিশোর অপরাধী। একজন কিশোর অপরাধী সমাজে কেন অপরাধী হয়, পারিবারিক কি ব্যাকগ্রাউন্ড, এবং অসুস্থ পরিবেশের মধ্যে থাকলে একজন কিশোর অপরাধী দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে কতটা দুর্ধর্ষ হতে পারেন, আজকের এই এপিসোডটি তার একটা উৎকৃষ্ট উদাহরণ। 15-16 মানে হচ্ছে ওর বয়ঃসন্ধিকাল চলছে সেই মুহূর্তে। আপনি কি তখন কোরআনের হাফেজ হয়েছেন? না, কোরআনের হাফেজ হইনি। আমি তখন 4 পারা না 5 পারা মুখস্থ করি। মুখস্থ করার পরে আর কি ওই হেফজ ছেড়ে দেওয়ার পরে কিতাব লাইনে যাই। 5 পারা পরে আপনি ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ, 5 পারার পরে আমি ছেড়ে দিয়েছিলাম। হেফজ ছেড়ে দেওয়ার পরে কিতাব লাইনে যাই, মানে ওই অবস্থায় আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, এই সমস্ত কাজও করছি। আপনি যখন বাবাকে প্রথম এই কাজটা করলেন, কোপটা মারলেন, তারপর থেকে বাবাকে পুষ্করিণীতে ফেলে দেওয়া পর্যন্ত কতক্ষণ সময় লেগেছে? এটা সময় লেগেছে আপনার 30 থেকে আধা ঘন্টা। আধা ঘন্টার মধ্যে আপনার কি ফিল হচ্ছিল? আপনার কি একবারও মনে হয়নি সে আপনার জন্মদাতা পিতা? ফিল বলতে আমি একটা চিন্তা করছি যে আমার ফ্যামিলির শান্তি হয়েছে, আমার মার শান্তি হয়েছে, আমি শুধু এটাই ভাবতাম। প্রিয় শ্রোতা, আমরা বিরতির পরে আবারও ফিরে আসবো মোস্তফার কাছে। যেই ঘটনা আজকে এখানে আপনারা শুনছেন সেটা উপস্থাপিত হচ্ছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। মানুষের জীবনের নির্মম, নির্মোহ এবং বাস্তব সত্য কতটা দুর্ধর্ষ হতে পারে, একজন কিশোর অপরাধী কত বড় অপরাধ করতে পারেন, পারিবারিক স্কুলিং যদি ভালো না হয় তাহলে সেই ছেলে কিংবা সেই মেয়ে একটা সমাজের জন্য, একটা পরিবারের জন্য কতটা দুর্ধর্ষ হতে পারে, তার বাস্তব উদাহরণ হচ্ছে আজকের এই যাহা বলিব সত্য বলিবতে মোস্তফার স্বীকারোক্তি। ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। আপনার মনে হচ্ছিল যে এই কাজটা করার পরে আপনার পরিবারে শান্তি নেমে আসবে। জি। তারপর কি হলো? আমরা ধারাবাহিকভাবে শুনি। আপনার পুরো শরীরে রক্ত লেগে গেছে। তারপর পরে আমি তো রক্ত মাখা অবস্থায় তো কোথায় যেতে পারবো না, তো আমি পুরো শরীরটা আমি উলঙ্গ করি, কাপড় চোপড় খুলে ওই শ্মশানের পুষ্করিণীতে আমি কাপড় চোপড় দিয়ে ধুই। মানে তখন আমার কাছে একটা মোবাইল ছিল, সেটা তো মার মোবাইল। জ্যোৎস্নার রাতে যদিও সব জায়গায় রক্ত, যে জায়গায় বেশি, মানে পুরো শরীরটাই তো রক্ত, পিছন সাইডে একটু কম আছে জামাতে। তারপরে ধোয়ার পরও আমি এটা দেখতেছি যে কোনো জায়গায় রক্ত আছে কিনা। মোবাইলের লাইট দিয়ে একদম নিকটবর্তী করে আমি দেখতেছি রক্ত আছে কিনা। তো একদম তখন তাজা রক্ত, তো ধোয়ার পরে ওটা উঠে যায়। তো ওই শ্মশানের যে জায়গায় লাশটা পোড়ানো হয় ওই জায়গাটা 4টা রড থাকে, মাথার সাইডে 2টা আর পার সাইডে 2টা। তো এই পাঞ্জাবি এই 2 হাতাটা যা আছে, একটা এই রটের সাথে একটা এই রটের সাথে এবারে চিরিপটাই করি। তো চিমচিম বাতাস হচ্ছে জ্যোৎস্নার রাত। তো ওই নিচে যে পায়জামাটা আছে এটা পরিষ্কার করার পরে ওই পিছনে যে পায়ের কাছে যে 2টা রড থাকে ওই রডের কাছে দিই। তো ওই জায়গাটায় আমি বসে থাকি, কাপড়টা নেড়ে দেওয়ার পরে সাইডে একটা থাকে, ব্রেঞ্চ ওয়াল করা থাকে, ওটার উপর বসে থাকি। বসে থাকার পরে ওই মোবাইল আমি সাপের গেম খেলি ওই অবস্থায়। বাবা তো পুষ্করিণীতে আছে, কাপড় যতক্ষণ আমার কাপড় না শুকাবে ততক্ষণ আমি ওখান থেকে যাবো না। আপনি গেম খেলছেন মোবাইলে বসে? ওখানে মোবাইলে বসে বসে গেম খেলছি। তখন আমার কোনো অনুভূতি নাই? না, আমার কোনো অনুভূতি হচ্ছে না যে বাবা, আমি একটাই যে আমার মার শান্তি হচ্ছে। আমার মা হয়তো বাবা মারা গেছে, বাবাকে আমি এভাবে হত্যা করছি, মারছি, তো মা বাবার জন্য অল্প কিছুদিন কাঁদবে। তো এটাই আমার কাজ করতে, যাক আমার ফ্যামিলির মধ্যে একটা শান্তি চলে আসবে। আমার বাবাকে নিয়ে এত অশান্তি আমার মার, আমাদেরকে কেউ খোঁজ খবর মানে দেয় না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, জাস্ট নোট দিস।
পরিবারের শান্তি চলে আসবে। একজন কিশোরের বেড়ে ওঠার জন্য পরিবারের শান্তি কতখানি জরুরি, নইলে ও কতটা দুর্ধর্ষ অপরাধী হতে পারে। পরিবারের শান্তি চলে আসবে। বাবা মা যারা শুনছেন আজকের এই জেবিএসবি, প্লিজ নোট দিস পয়েন্ট, পরিবারের শান্তি চলে আসবে। পরিবারের শান্তি একজন কিশোরের জন্য, একটা বাচ্চার সুস্থভাবে বেড়ে ওঠার জন্য কতটা জরুরি সেটা আজকে, এবং সেটা না পেলে ওরা কি করতে পারে, কতটা ভয়াবহ সন্ত্রাসী হতে পারে, সেটার বাস্তব উদাহরণ আজকের এই মোস্তফা। ওকে, বলুন তারপর। আমার তো এটা মাথায় কাজ করতো। তো ওই সময় আমি ওই শ্মশানটাতে ভয় পাই বলতে সাইডে বসে যে গেম খেলছি, ওখানে বট গাছ থাকে, বট গাছ থেকে পানি পড়ে, আমার পাঞ্জাবি পায়জামার উপর পানি, ওই জায়গাটাতে বৃষ্টি হচ্ছে। তো আমি দেখি ম্যাগ নেই কোথাও, এরকম বৃষ্টি হচ্ছে না, তো আমার পাঞ্জাবি এর উপর বৃষ্টি হচ্ছে কেন? ওই বট গাছ থেকে পানিটা পড়ে। তো বট গাছ থেকে পানিটা পড়ার পরে তো আমি ওই বট গাছের কাছে আগাই, যে আমি বলতেছি দেখো আমার সাথে এরকম কেউ ফাজলামি করো না, কেউ পানি ফুনি দিও না। আমি তো মানুষে করতাম, সাহসী দিলাম, যে কোনো জায়গায় যেতাম আপনার ওই দোয়া দরুদ কালাম এই সমস্ত পড়ে যেতাম, ভয় পেতাম না কখনো। তো আমি যাই কথাটা বলি তো ওরা এরকম শোনে না। তো এরকম বৃষ্টি হতে থাকে, তো আমি ওখানে 1 ঘন্টার মতো ওখানে বসে থাকি। থাকার পরে দেখি আমার ওই কাপড় ভেজা। তো আমি ওখান থেকে চিপটা ভালো করে চিপে গায়ে দিয়া হাঁটা দিতে বাস আমি নানির বাড়ি চলে যাব। ওখান থেকে নানির বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত করি যে এর মধ্যে আমার কাপড়টা শুকাক বা না শুকাক, রক্তটা তো চলে গেছে, এটাই তো আমার কাছে বড়। তো ওই কাপড়ের খোঁটটা খুলে দেখুন আমি ওই জায়গা থেকে সরে আনি, তখন দেখি আমার কাপড় শুকনো। ওই জায়গাটায় আমার ওই পানিও নাই, দেখি কাপড় ভেজাও নেই। ওই জায়গাটা চলে আনার পরে দেখি শুকনো। তো ওখান থেকে চলে যাই নানির বাড়িতে। তো নানি বলতেছে কি করে আচ্ছা এখানে এত 10টার মতো বাজে গেছে, তুই এখন আমার এখানে এখন দাটা কি আপনার সঙ্গে ছিল? না, দাটা ওই পুষ্করণীর ভিতরে ফেলাই দিচ্ছি, চাইল, তারপরে আপনার ওই বস্তা সহ বাবাকে ওই ইয়ার ভিতরে দিচ্ছি। আমি কোনো দাটার সাথে নিতাম না। তো নানি বাড়ি চলে গেলাম। তো নানি এরকম বলতেছে তুই 10টা বাজে যেতেছে, তো এখন কই থেকে আসতেছিস? আমি বলছি আমি তো আইসি সকালে আইসি, স্টলে যা আমি টিভি দেখছি বসে বসে আপনাদের বাজারে। তো নানি বাড়ির কাছে বাজার ছিল, তো তারা বুঝতে পারতো না। তো সকালবেলা হয় পরে তো হিন্দু বাড়ির কিছু লোকজন ওই ইয়েটা আসে, মানে মাঠ ফসল দেখতে আসেন। দেখার পরে সে থেকে পুষ্করণীতে লাশ দেখার পরে পুলিশকে ফোন দেয়, পুলিশ এসে লাশ নিয়ে যায় থানায়। লাশ নিয়ে যাওয়ার পরে তো আমার ভাইয়ের কাছে ফোন যায়, তো আমাদের বাড়িতে যায়, খবর যাওয়ার পরে মা তো পুরা অজ্ঞান, এরকম অবস্থা শুনছে যে আমার বাপকে কোবাইছে। সৎ মার কি অবস্থা? সৎ মা তো উনি তো কাঁদছে, তো উনিও একটু কাঁদতেছে আর কি। আমি একটা জিনিস এখানে নিশ্চিত হতে চাই, আপনি তখন বাবার সাথে বের হয়েছিলেন বাজারে যাওয়ার জন্য, আপনার মা তো সেটা জানতো? জানতো, ফ্যামিলি সবাই সেটা জানতো। আপনি চলে গেলেন নানি বাড়ি, জি, আপনার বাবাকে পাওয়া গেল লাশ অবস্থায়। ব্যাপারটা সন্দেহজনক না? জি সন্দেহজনক, কিন্তু এটা আমি যে গেছি তো আমাকে মা ফোন দিছে, বলতেছি মা ফোন দিছে যে আমাকে বলতেছে তুই কোথায়? সকালবেলা বলতেছে। আমি বলছি আমি তো নানির বাড়ি। তুই কয় তোর বাবা তো এখন আসে নাই? তো বাবা আসে না, আমি তো বাজার থেকে বিকেলে চলে আসছে। এই কথাটা আমি মাকে, কোনো মার পক্ষে বিলিভ করা সম্ভব না তার সন্তান তার স্বামীকে খুন করতে পারে। মা খুব সহজভাবে ওকে বিশ্বাস করে নেবেন। একটা প্রশ্নের উত্তর আপনি আমাকে দেবেন, আপনার মা কি জানে যে আপনি তাকে খুন করেছেন? না, আজ পর্যন্ত জানে না। যাহা বলিব সত্য বলিবর জায়গাটা আপনি একবার চিন্তা করে দেখুন প্রিয় শ্রোতা, ওর অন্তরে কিভাবে আঘাত করেছে। ওর মা পর্যন্ত জানে না, ওর ফ্যামিলির কেউ জানে না। ও আজকে লাখো মানুষের সামনে এসে কনফেস করছে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো, এবং দিস ইজ টোটালি স্পিচলেস। আমরা আর একটু সামনের দিকে এগোতে চাই। বলুন তারপরে লাশ পাওয়া গেল, থানায় নিয়ে যায়। তো থানায় নিয়ে যাওয়ার পরে লাশ 2 দিন থানায় থাকে, পুলিশে রাখে লাশ, যে কি পোস্টমর্টম না কি কয় এটি করবে তারা। তো আমার ভাই যায়, যার অবস্থায় তো ও পুলিশের সাথে ঝগড়া করে। ঝগড়া করার পরে এমপির কাছে ফোন দেয়। তো এমপির কাছে ফোন দেওয়ার পরে এমপি ওই এসপি না কি পুলিশের হেড, ওনাকে ফোন দেওয়ার পরে লাশটা দিয়ে দেয়। তো থানা থেকে লাশ নিয়ে আসার পরে আমার বড় ভাই চলে আসে, মেজো ভাই। তো আসার পরে আত্মীয় স্বজন সবাই, তো ওই কোবানো অবস্থায় যেই লাশটা দেখে, মানে অনেকেই ঠিক থাকতে পারে না, অনেকেই কান্নাকাটি করে দেয়। তো ওই সময়টা আমি লাশ দেখতে যেতাম না, মানে আমি ঘর থেকে বের হতেছি না, বাবাকে দেখতে ঘর থেকে বের হচ্ছি না। ওরা আমাকে যা হুজুর বলে, মানে যারা জানাজা করবে তারা বলে যে তুমি তো তোমার বাবার ছোট ছেলে, তো তোমার বাবাকে তুমি জানাজা করো, জানাজা নামাজ যে জানাজা করো। আমি বলছি না, আমি জানাজা করতে পারবো না, আমি এটি করতে পারবো না, জানাজা করবো না। আমি না করে দিয়ে এক পর্যায়ে, না করলে পরে আমার বড় ভাই উনি জানাজা করে, তো আমি জানাজার অংশ নিই না। নানার ফলে বাবা মাটি হয়, মাটি হওয়ার পরে তো আমার মা তারপর থেকে যে কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার রুবেলের বাপকে, আমার বড় ভাইয়ের নাম ছিল রুবেল, তো রুবেলের বাপকে যারা এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করছে, আল্লাহ তাদের তুমি বিচার করো। আপনার মা এটা প্রার্থনা করে? হ্যাঁ, প্রার্থনা করে আল্লাহর কাছে। কিন্তু এই মানে এটা নামাজের মধ্যে বলে, বা আমি যেখানে আছি, যে বাসায় আছি, তো ওখানে মা আসে নামাজ কালাম, মানে এটা ওই
10-এর পরের থেকে মা শুধু এই দোয়াটাই চেয়ে যাচ্ছে যে আমার জামাইকে যারা হত্যা করেছে তারা জানে, তাদের জানি বিচার হয়, আল্লাহ জানে তাদেরকে বিচার করে। কিন্তু মা জানে না যে আমার বাপকে আমি এরকম ভাবে নির্মম ভাবে মারছি, মা জানে না। তো তারপরে 10 শেষ হওয়ার পরে 11তে আমি, তো আমার মা আমাদেরকে নেয়, আমি আর আমার মেজো ভাই দুটো ভাই ঢাকা চলে আসি, মিরপুর 1-এ চলে আসি। জি। 1-এ চলে আসার পর একটা ছোট গার্মেন্টস চাকরি নিই। তো ওখানে 15 দিন ডিউটি করার পরে ওখানে আর ভালো লাগে না, প্রিন্টিং ফ্যাক্টরি গন্ধ কয়। আপনার সৎমার কি হলো সেই সময়টাতে? সৎমা সে সময় বাবা মরে যাওয়ার পরে যেটা দায়িত্ব আর কি, যে সবাই জোতজমা ভাগাভাগি করে নেয়। তো আমার মার নামে ওই বাড়িটা ছিল, শহরের যে বাড়িটা ওই বাড়িটা ছিল। তো জোতজমা এটা ভাগাভাগি হয়েছে। বাবা মারা যাওয়ার পরে আমার বড় ভাই সাথে থেকে মুরব্বীরা সাথে থেকে এটা ভাগাভাগি করছে। তো সৎমা যতটুকু অংশ পাবে 10% জায়গা দিয়েছে তাকে শহরের ভিতরে। তো এই 10% জায়গার দাম 50-60 লাখ টাকা হবে, একদম মেন টাউনে বগুড়া। তো এই জায়গাটা নিয়ে ও এখন অন্য পর্যায়ে আছে। আর একটা বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর সৎমা এখন ওই অবস্থায় আছে। আর আপনারা এদিকে? আমরা এদিকে তো মার তো মনে ভয় ঢুকে যায় যে আমার হাজবেন্ড এরকম ভাবে মারছে। তো আমার ছেলে দুটো আছে, তো এই ছেলে দুটো জানি আবার কবে কি হয় না হয়। তো এই হিসাবে আমাদেরকে নিয়ে আসে ঢাকায় চলে আসে। আপনি তারপরে এই গার্মেন্টস বা কোন একটা জায়গায় কাজ নিলেন? হ্যাঁ, তারপর গার্মেন্টসে কাজ নিই। তো মিরপুর 1 চাইনিজের সামনে পদ্মা স্যুটের, তো ওই জায়গাটায় কাজ নিই। কাজ নেওয়ার পরে তো নিয়মিত ভাবে ডিউটি করি। তো ওখানে আমি 2011 5 মাস 12তে আর কি ওখানে জয়েন করি। ওকে। জয়েন করার পরে তো 1.5-2 মাসের মতো আর কি ওখানে চাকরি খাদিজা, বরিশাল বাড়ি। তো উনি হচ্ছে বিবাহিত মাইয়া, 30 বছর বয়স। এই যে তার আইডি কার্ডটা। তার আইডি কার্ড আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে। ওকে, হ্যাঁ বলুন। তারপর? তো ওই সময়টাকে ওই মেয়ে আমাকে পছন্দ করে। আচ্ছা। আমি ওই মেয়েকে পছন্দ করি। করার পরে আপনার যে ডাবল বয়স সেই মেয়েটাকে আপনি পছন্দ করি। তো উনি আমার কাছে সবকিছু ঘটনা খুলে বলে যে আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছে, তো 7 বছর সংসার করছে, আমার বাচ্চা কাচ্চা হয় না দেখে আমাকে ছেড়ে দিছে। তো আমি এই গার্মেন্টস এর পর্যায়ে আমি বলছি ঠিক আছে, তো আমি সবকিছু তোমার শুনছি, শুনলাম, আমি তোমাকে বিয়ে করবো। এক পর্যায়ের দিকে আমি পাগল হই আর কি, ওনাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। তো আমি মেসে থাকি, মেসে থাকার পরে তো উনিও ফাঁকে এক মহিলা মেসে থাকে। তো আমি যে ওকে পছন্দ করি, পরে মাকে বলি মা আমি বিয়ে করব। পরে মা আমাকে বলে তুই বিয়ে করবি, তোর বিয়ের বয়স হয়েছে? মা আমাকে বলতেছে যে বিয়ের বয়স হয় নাই তো কি হয়েছে, আমি বিয়ে করব। মানে মাকে এক পর্যায়ে কথা বলি, আমি বলা বলো তুই বিয়ে করবি, তো আমি একটা মেয়ে পছন্দ করছি, ওই মেয়েকে আমি বিয়ে করবো। কি করে? মেয়ে গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসের মেয়ে ভালো না, মা বলতেছে গার্মেন্টসের মেয়ে ভালো না, খারাপ আর কি। মা এরকম আমাকে বুঝ দেয়। তো আমি মার কথা শুনি না শোনার কারণে আমি ওই মেয়ের সাথে আর কি একই ভাবে মানে ভালোবাসার বাসের মধ্যে যেখানে যাওয়া আসা যাওয়া এরকম নিয়মিত ভাবে করতাম আর কি। ফোনে কন্টিনিউ কথা বলতাম। এমন দিন যেত যে একদিন কথা বলার এটা ভালো আমার মনে আছে যে 12টা থেকে কথা বলতেছি, মানে সকাল যে 8টার দিকে অফিসে যাই 7:45 পর্যন্ত কথা বলছি। এতক্ষণ শুধু ফোনেই কথা বলছি সুপার এফএনএফ করে। তো মেয়ের সাথে আমার এক পর্যায়ে এরকম খুব গাঢ় একটা রিলেশন হয়ে যায়। হওয়ার পরে ওরে মা কয় ঠিক আছে তুই যদি মেয়ে পছন্দ করস, মেয়েটা তোকে আমার দেখার বিষয়, আমি দেখবো। আমি আচ্ছা ঠিক আছে মা, তোমাকে দেখাবো। তো আমি মাকে দেখাই। তো মা কয় শহীদ মিনারে তুমি নিয়ে এসো মায়াটাকে। ওরা আমি মিরপুর শহীদ মিনারে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে মা দেখে তো ওই অবস্থায় বোরকা পরা থাকে, শুধু চোখটা বাইর করে থাকে, বোরকার সম্পূর্ণ শরীর ঢাকা, চোখটা থাকে। তো মা শুধু কণ্ঠটা শোনে, মুখটা খুলতে বলে না। আর মেয়ে মুখটা খোলেও না, যে মুখটা খোলার পরে যে একটা কথা বলা, সরাসরি একটা কথা বলে এরকম কোন ইয়ে হয় না। তো বলে পরে মা আমাকে বলে তুমি আমার একসঙ্গে আমার সাথে দেখা করে। তো মা আমাকে বলতেছে ফাঁকে ডাকতে বলতেছে, তুমি আর আমি ওখান থেকে চলে আসি। মেয়ের বাসায় যাই, আমি আমার বাসায় চলে আসি। তো আমি তারপরের দিন যাই মার কাছে। মার কাছে যাওয়ার পরে মার সাথে দেখা করি। মেয়েটার কণ্ঠ শুনতে দেখলাম মেয়েটার বয়স অনেক বেশি। তো তুই যদি এই সময় বিয়ে যদি করস, তোর বয়স তো বিয়ের বয়স যদিও হয়নি, এই সময় বিয়ে করলে আমি দেশ গ্রামে ভালো মেয়ে বয়স কম দেখে আমি বিয়ে করাবো। তো আমি মা এই কথা বলার পরে আমি কিছুতেই আমি এটা শুনি না। না মা, আমি বিয়ে করলে ওকেই বিয়ে করবো। আমি মাকে শুধু এটাই বলতেছি বারবার, না আমি বিয়ে করলে ওকে বিয়ে করবো, আমি কোনো কোথাও বিয়ের সাথে আমি করবো না, ওকে বিয়ে করবো, আমি ওকে ভালোবাসা ওকে বিয়ে করবো। তুমি আমাকে 16 বছর বয়সে যে আমি এই কাজটা যেহেতু করতে যাচ্ছি, এটা তো আমার পক্ষে ভুল, কিন্তু ও আমাকে কিছু খাওয়ানোর পর থেকে ওর প্রতি আমি একটা মাতলাম, ওকে ছাড়া কিছুই বুঝি না। আমার মা কিছু একটা খাইয়েছে, সেরকম মনে হয়েছে, মানে এই যে এক ধরনের কুফরি কালাম টালাম করে এগুলো কথা বলছেন। এক ধরনের সামাজিক বিলিফ কিন্তু এটা আছে, বিশেষ করে একটা ছেলেকে বসে আনার জন্য কিংবা একটা মেয়েকে বসে আনার জন্য, যেগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু তারপরেও আমাদের সমাজে প্রচলিত আছে। ও ওইভাবেই বিলিভ করেছে যে এই মেয়েটা তাকে বসে এনেছে কোনো একটা কিছু খাইয়ে। এভাবেই আপনাকে নিতে হবে ঘটনাটি। ওকে বলুন।
তো মা বলে ঠিক আছে, তো আমি তো আর ভয়েসটা শুনে দেখলাম যে ওর বয়সটা বেশি, তো ওনাকে একদিন তুমি বোরকা ছাড়া নিয়ে এসো। আচ্ছা। মা বলতেছেন তোকে আমি বোরকা ছাড়া দেখবো আর কি, পুরো ফেসটা দেখবো, হাত পা দেখবো বলতেছে। আমি মাকে বলছি আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসবো। তার পরের সপ্তাহে ছুটি পাই, শুক্রবারে ছুটি পাওয়ার পরে বলি যে মা তোমাকে দেখা করতে বলছে, আমার একটু দেখা করতে হবে। তুমি একটু আচ্ছা ঠিক আছে দেখা করবো। তো চলো আজকে তো বন্ধু আছে, বন্ধুর দিন যাই। পরে ওই মেয়েটাকে নিয়ে আসি, তো ওনাকে বলে যে বোরকা ছাড়া যেতে হবে। উনি আবার বোরকা ছাড়া কোথাও যেত না, বোরকা পরে যেখানে মার্কেটে বা অন্যান্য কোথাও জায়গায় গেলে বোরকা পরে যেত। তো আমি বলছি যে তুমি বোরকা ছাড়া যাও শহীদ মিনারে, মা তোমাকে দেখবো, বোরকা ছাড়া দেখবো। ওকে আমি এটা খুলেই বলি। বলার পরে তো উনি বোরকা পরেই আসবে। তো আমি বলছি তুমি যদি বোরকা পরো তাহলে তোমার সাথে কোনো কথা নেই, তুমি তো সব দিনই বোরকা পরো। তো আজকে মা দেখতে চাইছে, তো তুমি বোরকা ছাড়া আসবা, তো সমস্যা কি তোমার? তো অফিসে কাজ করো, হাজার হাজার মানুষের সামনে কাজ করো বোরকা খুলে, আর রোডটা যাওয়ার সময় কজনে তোমাকে দেখে? আর কতক্ষণ তুমি রোডে থাকো? তুমি বোরকা পরে রোডে চলাফেরা করো, আর অফিসে তুমি বোরকা খুলে রাখো। তো এরকম কথা বলার পরে উনি বোরকা খোলার পরে আমার সাথে চলে আসে। পরে মা দেখে, মা দেখার পরে বলতেছে তোর চোখ এত খারাপ হয়ে গেছে, তুই একটা বয়স্ক মেয়ের দিকে তুই নজর দিছিস, বয়স্ক মেয়ে। তো মা বুঝতে পারে যে এক পর্যায়ে আমাকে এরকম ভাবে আর কি পাগল করছে, আমার ছেলে এরকম না। তো আমি তো ছোট থেকে ঘৃণা করতাম বয়স্ক মেয়েদেরকে, বা বয়স্ক একটা মেয়ের সাথে বা ছোট ছেলে ফেলে দেখতে, বা বড় ছেলেদের সাথে বয়স্ক কম দেখলে এরকম যে কার সাথে কি করে হ্যান, এটা আমি বলতাম আর কি। তো মা বলে যে তুই এই সমস্ত কথা বলতি, অন্যজনের বউকে তুই ঘৃণা করতে, যাওয়ার বউ ভালো না, ওর বউ বয়স বেশি, তো তুই এরকম ধরনের কাজ কিভাবে করস? আমি বলছি না মা, আমি একই বিয়ে করব, তুমি আমাকে বিয়ের ব্যবস্থা করে দাও। পরে আমার চাচাকে ফোন দেয়, আমার ফুবাকে ফোন দেয়, আমার বড় ভাই যিনি রাজনীতি করে উনি বড় ভাইকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বড় ভাই আসে, বড় ভাই আসলে ফুবা আসে, চাচা আহে, মা আহে, চারজনে আসে। মানে আমি অফিসে যাব 8টার দিকে, ওরা আর কি আমার মেসে ঢোকে। মেসে ঢোকার পরেই আমাকে ওই অবস্থায় থানাটা সামনে থেকে নিয়ে যায়, যে তোর এখন থেকে তুই খাইতে পারবি না, এখন থেকে খাইতে পারবি না, দেশে যেতে হবে তোকে। মানে ওই মেয়েটার থেকে আমাকে আলাদা করবে। ওকে। তো ওই সময়টাতে আসে, তো আমার অনেক খারাপ লাগে। চিড়িয়ার আওয়াজ, যদি আমার কাছে ফোন না, কোনো কথা না আসে, আমাকে নিয়ে যেতে যাচ্ছে, আমি তো মেয়ে কাছে যাবো না। আমি বলছি মা তুমি যে বিয়ের কথা বললা, তো বিয়ের কি হবে? আমি ওকে বিয়ে করবো। কয় তোকে গ্রামে বিয়ে করাবো। যখন এই কথাটা বলে তখন আমি ওই ওয়ালের ভিতরে একটা ঘুষি দিই, আমার হাত দিয়ে নিয়ে ওয়ালের ভিতরে একটু ঘুষি দেওয়ার পর ওই জায়গায় আমি পড়ে যাই। তো চাচা আমাকে উঠানোর পরে একটা থাপ্পড় দেয়, থাপ্পড় দেওয়ার পরে ওখান থেকে নিয়ে যায়, মানে মিরপুর মাজার রোড থেকে কোনাবাড়ি বাস স্ট্যান্ড বলা হয়, ওখান থেকে কোনাবাড়ি পর্যন্ত যায় একটা গাড়ি, আনন্দ সুপার। তো আমার মেজো ভাই ওখানে চাকরি করে। ওকে। তো ওই কোনাবাড়ি স্ট্যান্ডে যা আনন্দ সুপারে গাড়িতে উঠি, তো আমার কাছে চাচা বহে, চাচাকে আমি ভয় পেতাম। আর মা আর ভাইয়া আর এক সিটে বসে, মানে আমার সামনের সিটে বসে, আর যে ফুফা আছে উনি পিছিয়ে বসে। আমি যে চাচার সাথে বসে আছি, আমি জানালা সাইডে আছি, যে আমি মেয়েকে ছেড়ে কোনোভাবেই যাবো না। আমাকে আনছে, মানে ট্রেনে সেচে নিয়ে আসি, আমার পায়ে জুতা নেই, আমি খালি অবস্থায়, খালি গায়ে, মানে একটা এই যে এরকম স্যান্ডেল গেঞ্জিটা পরা থাকে আর ফুল প্যান্ট পরা থাকে, অবস্থায় মানে 7টা পরে অফিসে যাবো, এই অবস্থায় আমাকে নিয়ে আসে। এসে পরে আনন্দ সুপারে গাড়িতে ওঠানোর পরে আমি ওই জানলাটা দিয়ে আসি। তারপর আমি ওকেই বিয়ে করবো। হ্যাঁ, আমি ওকেই বিয়ে করবো। আমি খালি এটাই বলতেছি, আমি ওর কাছ থেকে দূরে সরে যেতে চাচ্ছি না, আমি মিরপুরে থাকবো, আমি ওকেই বিয়ে করবো, আমি ওখানেই থাকবো। আমি এটাই বারবার ওদেরকে বলতেছি যে আমি গ্রামে বিয়ে করবো না। তো চাচা আমার অনেক বুঝায়। তো আমি লাভ দিতে চাইলে চাচা আমাকে মানে মাত্রা ধরে। তো চাচা টান দেওয়ার পরে আমি চাচাকে মারি ওই গাড়ির ভিতরে, এই চলের ভিতরে 2-3টা ঘুষি দিই। ঘুষি দেওয়ার পরে চাচা আমাকে গাড়ির ভিতরে লাইট চাই, মানে গাড়ি তো সিটিং সার্ভিস সব সিটি বসা, ফাঁকা জায়গা কোনো নেই, মানে এই জায়গাতে ছোটে ওই ড্রাইভার পর্যন্ত নিচ্ছে, ওই জায়গাতে ছটাতে আবার এদিকে যাত্রী ছিল না গাড়িতে? যাত্রী ছিল, মনে হয় আমার মুরব্বীরা আমাকে শাসন করতেছে, যাত্রী বাসের মধ্যে যে সমস্ত ব্যবহার করতেছি, জোরে জোরে কথা বলতেছি, অশ্লীল আচরণ করতেছি, এটা তো যাত্রীরা দেখতেছি, এই জন্য কিছু বলে নাই। তো আমি যাই, তো আমার মেজো ভাইটা, আমি ওনার কথাই সবসময় ওনার কথাই সম্মান করতাম। আমার মেজো ভাইটা অনেক নরম মানুষ ছিল। তো উনি আমাকে বুঝাইতো, ভাই তুই আমার ছোট, তো তুই যদি এখন বিয়ে করস তো আমার মান সম্মান থাকে কই, যে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করে, তো এটা আবার কোন ধরনের কথা হয়? তুই বিয়ে করিস না, তুই যদি বিয়ে করার যদি মন থাকে, তুই যদি বিয়ে করস তাহলে আমাদের গ্রামে মেয়ে দেখে শুনে বিয়ে করাবো, কিন্তু গার্মেন্টসের বিয়ে। এটা আমার ভাই বলতেছে। আমি বলছি না ভাই, দেখো আমি অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। কয় তোর তো অনেক ডাবল বয়স, এই কথা বলতেছে। তো আমি বলছি ডাবল বয়স আছে, থাক, এটা সমস্যা নেই, আমার বয়স পূর্ণ হলে এটা ঠিক হবে। তো আমি ওকে এরকম বুঝে বলার পরে তো উনি আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে 3 দিন ওর কাছে রাখার পরে ওখান থেকে আর আমাকে নিয়ে যায় না। তো আমার ফুফা, চাচা, বড় ভাই ওই ভাইয়ের বাসায় থাকে। তো আমাকে 3 দিন বুঝায় আমার ভাই। তো ওর কথা আমি সম্মান করতাম, ওর কথা আমি শুনতাম। তো উনি আমাকে বুঝানোর পরে
3 দিন পরে ওই মেয়েটা আমাকে ফোন দেয়, তুমি এইভাবে আমাকে খেয়ে গেছো। এই মেয়েটা খাদিজা ফোন দেয় যে তুমি আমাকে এরকম ভাবে খেয়ে গেছো, তুমি হয়তো ভালোবাসো না। ওর কথাটা কণ্ঠটা যখন আমার কানে আসে তখন আমি ঠিক থাকি না, মানে আমি ওর কাছে কিভাবে ছুটে আসবো, আমি খালি এটাই চিন্তা করতেছি। পরে ঘরের মধ্যে সবাই থাকে, চিপি দেখে সবাই, আমি মোবাইলটা চিপটা ফালাই দিই, ব্যাটারি এক জায়গায়, সিম এক জায়গায়, মেমোরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আমি ওই অবস্থায় রুম থেকে বের হই। তুই মোবাইল করলি আমি খুশি এমনিতে আমার করতেছি না, আমি মানে একজনের সাথে কথা বলে রাগারাগি, মানে ওই কথাটা বলে এটা আমি শুনি, কিন্তু ওর কথাটা ওদের সামনে উত্তর দিচ্ছি না, আমি গোপন করছে আমি। তো ওই সময়টা বের হই, তো আমার পকেটে টাকা আছে না সেটা আমি খেয়াল করিনি। আমি কোনাবাড়ি যাই, যাওয়ার পরে গাড়িতে উঠি, আনন্দ সুপারে গাড়িতে উঠে আবার মিরপুরে চলে আসি। তো অর্ধেক পথে আসতে হেল্পার আমার কাছ থেকে বাড়া চাচ্ছে যে ভাই কোথায় যাবেন, মিরপুরে যাবো। তো মাঝ পথে আসার পরে কন্ডাক্টর আমার কাছ থেকে টাকা চাওয়ার পরে আমি পকেটে থাকার কারণে ও আমাকে মাঝ পথে নেমে দিতে চায়। টাকা নাই, তো গাড়িতে উঠছে কন্ডাক্টর আমাকে বলতেছে। আমি বলছি ভাই আমি ওই বাস স্টেশনে নেমে মিরপুরে মাজারের ওখানে নেমে আমি তোমাকে, আমার পরিচিত দোকান আছে ওখান থেকে তোমাকে টাকা দিয়ে দেবো। তো আমার তো পরিচিত দোকান নাই, তারপরে ওখানে আমি মিথ্যার আশ্রয় নিতেছি মিরপুর আসার জন্য আর কি। পরে ও মিরপুর আসে, তো আমার কাছ থেকে আর ভাড়া টাড়া নেয় না। আচ্ছা, আমি ওখান থেকে মেয়ের কাছে চলে আসি। ওই খাদিজা অফিসে থাকে, তো ওনাকে আমি ফোন দিই, ফ্যাক্টরি থেকে ফোন দেওয়ার পরে বলতেছে আমি তো মিরপুরে চলে আসছি, তুমি অফিস থেকে বসের কাছে ছুটি নেওয়া তুমি আমার কাছে আসো, আমি গার্মেন্টস সাইটে আছি কোয়ার্টারে, সরকারি কোয়ার্টারে। তো উনি বসের কাছ থেকে ছুটি নেওয়ার পরে আমার কাছে আসে। আমাকে দেখো, আমাকে তো এরকম ফুফা, বড় ভাই, চাচা, মা এখান থেকে নিয়ে গেছে, তো আমি ওদের কাছে তুমি ফোন দিছো, তো তোমার কথাটা শুনে আমি ঠিক থাকতে পারিনি, এভাবে ছুটি চলে আসছি তোমার কাছে। তো 3 দিন আমি তোমাকে আসছিলাম, তোমার কি অনেক খারাপ লাগছে? তো উনি আমাকে কান্না করে বলে হ্যাঁ আমার অনেক খারাপ লাগছে, তুমি 3 দিন ধরে আমার কাছে কোনো ফোন দাও না, তোমার ফোন বন্ধ। তো আমি তোমাকে তো সবসময় ফোন দিচ্ছি। আমি বলতেছে আমি দেখো আমার ফোন তো এরকম আমার ফ্যামিলির লোকজন আটকে রাখছে, আমার ভাইয়ের মোবাইলে যখন সিমটা উঠেছি তখনই তোমার ফোনটা গেছে। আমি বুঝতে পারছি যে তুমি আমার ফোনে সবসময় ফোন দিতেইছ, নাহলে আমার সিমটা ঢোকার পরেই ফোনটা যায় না। তো বলে যে আমি যে মেসে ছিলাম ওখান থেকে তো তারা নিয়ে গেছে, ওখান থেকে তো ওখানে যাওয়া তো সম্ভব না, তো আমি এই মুহূর্তে কোথায় যাবো? তো বলে যে আমি যেখানে খাই তো ওখান থেকে ভাতটা আনে তোমাকে খাওয়াতে পারবো, কিন্তু আমার জায়গাতে তোমাকে রাখতে পারবো না। নিয়ে বলতেছে, আমি বলতে আমি কোথায় থাকবো? তো ঢাকা শহর ভাই সবাই একবেলা খাওয়া দেয়, কিন্তু থাকার জায়গাটা দেয় না। তো উনি আমাকে ভাত এনে খাওয়ায়, আসি দুপুরের সময় আসার পরে দুপুরে ভাত খাওয়াই, রাত্রে খাওয়ানোর পর আমি থাকার কোনো জায়গা পাই না। পরে আমাকে উনি পরামর্শ দেয় যে তুমি ওই ফ্যাক্টরি সিকিউরিটির সাথে কথা বলো, তো সিকিউরিটি তো ফ্যাক্টরিতেই ঘুমায়, তো ওদের খাটটা তো অনেক বড়, তো ওদের সাথে তুমি থাকতে পারো। পরে আমি সিকিউরিটি যে কথা বলি না আমি তো 3 দিন অ্যাবসেন্ট করলাম, তো আমার বাড়িতে সমস্যা হয়েছিল, আমি বাড়িতে গেছি, মানে মিথ্যার একটা কথা বলে। আমি মেয়ের বেলায় কোনো কথা বলি না যে মেয়ে নিয়ে আমাকে আমার ফ্যামিলি আমাকে এইভাবে নিয়ে গেছে, এই কথা তাদের বলি না। বললে যদি আমাকে জায়গা না দেয়, তো থাকি নানার কাছে, সিকিউরিটি নানার কাছে থাকার পরে তো ওই নানা নেশা করতো। আচ্ছা, নেশা করতো মানে উনি বয়স্ক বলতে কি সিকিউরিটি হিসাবে আর কি নানা বলতাম তাকে। বয়স তেমন ছিল না, 40-42 এরকম ছিল। উনিও গাঁজা খেত, ওই সিকিউরিটি গাঁজা খাওয়ার ফলে তো ওনার যে গন্ধটা, ওই গন্ধটা আমি থাকতে পারতাম না। আচ্ছা, ধূমপান যেটা গাঁজার গন্ধ, এই গন্ধটা আমার সহ্য হতো না। তো ওনার কাছে আমি 5 দিনের মতো থাকি। তো 5 দিনের মতো থাকার পরে আমি আমার ওই খাদিজাকে বলি যে দেখো আমার তো ওখানে থাকতে সমস্যা হচ্ছে, তারা নেশা করে, তাদের কাছে থাকা আমার চলবে না, তো তুমি কি বলো? মাসের 16-17 তারিখ এরকম। তো উনি বলে যে দেখো 1 তারিখ ছাড়া তো রুম ভাড়া হয় না, তো এই 15 দিন তুমি কিভাবে থাকবা, যেহেতু ওর কাছে থাকতে পারতেছো না। আমি সিকিউরিটির কাছে 5 দিন থাকি কষ্ট করে। তো এর মধ্যে আপনার বাড়ি থেকে কোনো যোগাযোগ করা হচ্ছে না আপনার সঙ্গে? না, আমার কাছে আমার তো ফোন নেই। আচ্ছা, সিম সব ফালাই দিয়েছি। তো ওই মেয়ের কাছে ফোন করে, আমার মা ফোন করে যে আমার ছেলে তোমার কাছে গেছে কিনা হ্যান ত্যান। তো উনি এক পর্যায়ে না বলে, না করে দেয়, অস্বীকার করে না আমার কাছে আসে নাই। সিকিউরিটির কাছে 5 দিন থাকার পরে উনি বলে যে আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি চলতি মাসে অনেকই বাসা ভাড়া হয়, তো তুমি চলতি মাসে বাসাতে যাও, যা বাসা ঠিক করো, আমি অফিস করি আর তুমি যা ঠিক করো। আমি বুঝে আচ্ছা ঠিক আছে, আজকে ডিউটিটা করি, তো আমি একা বাসা দেখতে পারবো না, তোমাকে সাথে নিয়ে দেখতে হবে। তো বাসা জিজ্ঞাসা করে যে কে কে থাকবে, তখন তো বাসাটা জিজ্ঞাসা করবে যে বাসায় কে কে থাকবে। তো আমি বলবো যে আমরা 2জন জামাই বউ, এই কথাটা আমি ওকে বলতেছি। তো উনি আর আমি বাসা দেখতে যাই, বাসা অ্যাবসেন্ট করে যাই ফ্যাক্টরি থেকে। বাসা দেখতে যাওয়ার পরে তো 2 নম্বর মসজিদ মার্কেটের কাছে ইসুফ মিয়ার বাসায় আর কি যাই। ওখানে যাওয়ার পরে দেখি একটা চলতি মাসে ওরা লেখা আছে টুলেটের যে চলতি মাসে ভাড়া, চলতি মাস থেকে ওটা ভাড়া হবে, রুম খালি আছে। আমরা ওই ইসুফ মিয়ার সাথে কথা বলি, বাড়িওয়ালার সাথে কথা বলার পরে বলতেছে তোমরা কে? তোমরা 2জন? আমরা বলছি আমরা জামাই বউ। তো জামাই বউ উল্লেখ করে আমরা বাসা নিতাম।
আচ্ছা। তো তখন তো আমরা বিয়ে শাদী করিনি অবৈধভাবে আর কি। তো ছেলেরা আমার মুখের দিকে টেকে থাকতো, বয়সে মিলতো না, আমার বয়স অনেক কম, তার বয়স অনেকটাই বেশি, অনেক ব্যবধান। তো হচ্ছে কয় ঠিক আছে, আমাদের তো বাসা ভাড়া দিতে হবে, টাকার প্রয়োজন, ওরা দিবি। তো বাসা দিল, তারপরে আমরা অবৈধভাবে 15 দিন থাকছি ওই বাসায়। অবৈধভাবে এবং অনৈতিক সম্পর্ক আপনাদের মধ্যে ছিল? থাকছি। 3-4 তারিখের মধ্যে আমার মা জানতে পারে যে আমি এভাবে ওই মেয়ের কাছে আছি। তখন আমার মা পাগলের মতো ছুটে চলে আসে যে ওর বয়স কি আর মেয়ের বয়সটা কি, এলাকার পোলাপনে যদি জানতে পারে যে তারা এরকম ভাবে মান সম্মানের প্রশ্ন, এটা কখনো মেলে না। ওরা যদি জামাই বইয়ের পরিচয় দেয়, যেহেতু জামাই বই পরিচয় হিসেবে বাসায় আছে, কিন্তু বাইরে কোথাও যদি ছেলেরা ধরে যে তোরা কে জামাই বউ, তার এটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে, যেটা তো বয়সে মেলে না, মানে মা ছেলের সমতুল্য এরকম হচ্ছে আর কি। তো মা এটাই বুঝেই আমার কাছে ছুটে চলে আসে, ছুটে আসে মেয়ের নাম্বারে ফোন দেয়, তোমরা কোথায় আছো? বলে 2 নম্বর মসজিদ মার্কেট, ওখানে বাসা আছে। পরে মা এসে বলতেছে যে আমার ছেলে তোমার জন্য এতই পাগল, তোমার কাছে ছুটে চলে আসছে, তো যাক আমার ছেলেকে আমি তোমার সাথে বিয়ে করাবো। তো মা এই সিদ্ধান্ত বাধ্যতামূলক নেয়। তারপরে ইতিমধ্যে ওর বাবাকে ফোন করেন যে আপনি আসেন, আপনার মেয়ে আমার ছেলেকে পছন্দ করছে, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করছে, তো আমরা উভয় পক্ষ থেকে এটা বিয়ে করাবো। এই কথাটা মেয়ের বাবাকে বল। মেয়ের বাবাকে বলার পরে উনি চলে আসে বরিশাল থেকে। আসলে পরে উনি যে একটা বুঝ দেওয়া আর মেয়েকে তা দেয় না, যে দেখো তুমি তো একদিকে বিয়ে হচ্ছে, 7 বছর সংসার করছো, সন্তানাদি হয় নাই, তো এরকম একটা অং দিবে, এই তো ছেলের জীবনটা তুমি কিভাবে নষ্ট করো, এরকম কোন হচ্ছে 11 শেষের দিকে, 2011 সালের শেষের দিকে। আজকে হচ্ছে 2015 সাল, এবং 2011 সালের এই ঘটনা যখন ঘটলো তখন আপনার বয়স কত? 16 বছর আর কি। 16 বছরের মতো বয়স তখন আপনার। ঠিক আছে, বলুন তারপর। তো তারপরে ঢাকায় আসলাম। আসার পরে তো অফিসে সবাই জানাজানি, 2 জন অ্যাবসেন্ট করছি, 2 জন আসেনি এতদিন ধরে ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরি সবাই বলে এটা তুই ভালো কাজ করস নাই, তো অনেক দ্বিগুণ তোর খালার সামান্য বয়সের মেয়েকে তুই বিয়ে করছিস, মানে অনেকজন নানান কথা কয়, বিরূপ মন্তব্য করছে। তো এটা আর আমি তেমন গুরুত্ব দিতাম না। আমি তো ওই নতুন অবস্থায় যেমন আনন্দ ফুর্তি থাকে এরকম ওই মেয়ের সাথে আছি। তো যেই মাসটা ওনাকে নিয়ে থাকি অবৈধভাবে 15-16 দিন থাকার পরে আবার বাড়ি থেকে 3-4 দিন পরে ঘুরে আসার, বিয়ে করার পরে এসে যখন থাকি, তো ওই মাসে তো মেয়ের পেটে বাচ্চা হয়। তো আমি এটা বুঝতে পারি না, আর ওই মেয়েও আমাকে জানায় না যে আমার পেটে বাচ্চা। তো উনিও চাকরি করে, আমিও চাকরি করি, একই ফ্লোরে, আমাদের একই বস, একই সুপারভাইজার। তো থাকার পরে আমি 6 মাস পরে ওনাকে বলি যে, মানে গর্ভবতী যখন 6 মাস, তখন বলি যে তুমি পেটটা এত বাড়তেছে কেন? আমি তখন বুঝতে পারি না ওর পেটে বাচ্চা। আমি মোটা হচ্ছি। উনি আমাকে এটা বলে যে মোটা। তুমি এর আগে কি ওনার বিয়ে হয়েছিল? হ্যাঁ, ওনার আগে বিয়ে হয়েছিল, 7 বছর সংসার করছে। আগের জামাইটার নাম ছিল এই ফিরোজ, এই আইডি কার্ডটা। ওকে। আর তখন ওই ঘরে কোনো সংসার থাকা অবস্থায় বাচ্চা কাচ্চা কিছু হয়নি? না, ও বলছে বিয়ের আগে বলছে যে আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য আমাকে ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমার পরে আসার কাছে তখন বাচ্চা এলো। তো আসছে, আমি 6 মাস পরে বলি যে তোমার পেটটা তো ফুলা কেন, উঁচা কেন? তখন বলে যে আমি মোটা হচ্ছি। তো তুমি মোটা হলে তো তোমার সর্বশরীর মোটা হবে, তোমার পেট শুধু মোটা হবে কেন? গর্ভবতী অবস্থা। তখন আমার মাকে ফোন করি, মা একটু বাসায় আসো তো। কেন, দরকার আছে তোমাকে? পরে মা আসে, মা আসার পরে তখন ওকে দেখতে পাই। দেখার পরে কয় যে তোর বউয়ের পেটে তো বাচ্চা, তো এতদিন সংসার করছে, 7-8 বছর সংসার করছে অন্যের বাড়িতে, তো তোর কাছে আসার পরপরই বাচ্চা হলো, এটা তো সুবিধাজনক না। মা বলতেছে যে বাচ্চাই যেহেতু হয় না, 7 বছর সংসার করে কোনো বাচ্চা হয়নি, তো তোর কাছে আসার পরে বাচ্চা হয় কিভাবে? এটা আপনার মা বললো? এটা আমার মা বললো। আমি বলছি মা যা হয়েছে এটা বাচ্চা এটা আমারই হবে, কারণ আমি বিয়ের আগেও তো অবৈধভাবে তার সাথে আমি 15-16 দিন ছিলাম। তো মা এই কথা বলে, তো মা আমাকে একটা সিদ্ধান্ত দেয় বাচ্চাটা ফেলে দেওয়ার জন্য। তো ডাক্তারখানায় আমি যাই, ডাক্তার কাছে গেলে পরে কোনো ডাক্তার এটা নেয় না, কয় না এটা বয়স হয়েছে অনেক, 6 মাস বয়স। তো প্রথম বাচ্চাটা এটা 8 মাস বা 8-9 মাসের মধ্যে ডেলিভারি, পুরো মাসটা যায় না, পুরো 10 মাস 10 দিন হয় না, এটা আগে ডেলিভারি হয়। তো ডাক্তারের নিষেধ করে। তো আমার এক পর্যায়ে খারাপ লাগে, 6 মাস বয়স বাচ্চার পেটে, গর্ভবতী 6 মাস, তো এই বাচ্চাটা ফেলে দেওয়ার প্রতি ঠিক হবে না, এটা আমি নিজের থেকে বলি আর কি। পরে ওটা আর ফালাই না। তো 7 মাস পর্যন্ত উনি চাকরি করে, ওই গার্মেন্টস থেকে কোনো ট্যাক্স পায় না, যে বাচ্চা হওয়ার পরে যেটা গার্মেন্টস থেকে যে টাকা পয়সা দেওয়া হয় উনি আর ওটা পায় না। না পাওয়ার কারণে উনি বাড়িতে যায়। গর্ভবতী অবস্থা যে তুমি তোমার মার বাড়িতে যাও, বাচ্চা কাচ্চা হলে তোমাকে আমি 3-4 মাস পরে নিয়ে আসবো। আচ্ছা, এরকম একটা সিদ্ধান্ত নেই। তো ওনাকে আমি বাড়ি পাঠাই, রিজাইন দেওয়ার পরে 1 তারিখ উনি বাড়ি যায়। 1 তারিখে বাড়ি যাওয়ার পরে 10 তারিখে ওনার বাচ্চা হয়। পরে আমি ওনাকে ফোন করি যে আমি আজকে লঞ্চে উঠতেছি, আমার আজকে ফোন করি লঞ্চে উঠতেছি, তুমি থাকো, আমি কালকে ভোরবেলা আসতেছি। রাত্রে লঞ্চ হলে ভোরে যা খুশি আর কি। তো ওনার মা বলছে, আমার শাশুড়ি বলতেছে তুমি কার্টুন ভরে মিষ্টি নিয়ে আসবা, সে কথা বলতেছে। আমি কার্টুন ভইরা 13 কেজি মিষ্টি নিয়ে যাই। মিষ্টি নিয়ে যাওয়ার পরে তখন মেয়ে দেখি, মেয়েটা অনেক সুন্দর,
খুবই সুন্দর। তো মেয়েটা দেখে এক পর্যায়ে আমি অনেক খুশি হই যে না, মেয়েটা হয়েছে। 16 বছর বয়সে আপনি বাবা হলেন। জি, 16 বছর বয়সে আমি বাবা হলাম। জীবনের কিন্তু কমপ্লেক্সিটি গুলো বাড়ছে। তো ওখান থেকে আমি মানে মেয়েকে ছেড়ে আর আসতে পারছি না, যে না আমি মেয়ের কাছে থাকবো। আমি চিন্তা করি এদিকে রুম ভাড়া আছে, আমি চলতেছে, রুমে ভাড়া দিতে হবে, খাওয়া বিল সবকিছু চালাতে হবে, আবার এদিকে বাচ্চা হয়েছে, একটা চিন্তা ভাবনা মাথার ভিতরে ঘুরপাক খাইতেছে। এই অবস্থায় আমি আবার 3 দিন পরে ঢাকা চলে আসি। তো আমি ওই বাচ্চা ছেড়ে আর আমার ভালো লাগে না বাসায়, ওই খালি ওই বাচ্চার ছবিটা আমার চোখে ভাসতেছে, যেভাবে দেখছি এটাই আমার চোখে হেলে আসতেছে। তো আমি পরে ওনাকে ফোন করি যে তুমি চলে আসো 1 তারিখে। তো উনি চলে আসে 1 তারিখে। 1 তারিখে চলে আসার পরে তো বাচ্চারও খাবার লাগবে, আমাদেরও চলতে হবে। তো এরকম পর্যায়ে ওনাকে আমি 6 মাসের মতো রাখি। রাখার পর আমার অনেক কষ্ট হয়। কষ্ট বলতে বেতন কম, 8,000 টাকা বেতন, তো 4,000 টাকা রুম ভাড়া, জলের খাওয়ান যাচ্ছে 1,000 টাকা, আর নিজেরা 3,000 টাকা চলতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। এই পরিস্থিতি 6-7 মাসের মতো তাকে রাখি। রাখানোর পরে আমি ওনাকে বলি তুমি দেশে চলে যাও, বেতনটা বাড়লে তুমি আসো, জানুয়ারিতে বেতন বাড়বে, তুমি বেতনটা বাড়লে তুমি চলে আসো। কাছে ঠিক আছে। পরে ওনাকে আমি বাড়ি পাঠাই। বাড়ি পাঠানোর পরে ওই ফলের একটা মেয়ে থাকে, সোনিয়া নাম। তো ওই মেয়েটা আমার এক পর্যায়ে আমার বউ আমার কাছে না থাকার কারণে আমার একটা মানে ওই একটা মেয়ের দিকে একটা নেশা চলে যায় আমার। পরে উনি চলে যাওয়ার পরে তো আমি আর ওদিকে তেমন খোঁজ খবর নিই না, বউয়ের তেমন আর খোঁজ খবর না, সরকারের কোনো খোঁজ খবর নিই না। তো ওই মেয়েটার পাল্লায় পড়ে গেছি। তো উনি আমাকে বলছে যে আমি আপনাকে বড় ভাই ডাকবো, আপনার আমি ছোট বোন। মেয়েটা বয়স কম ছিল, হেল্পারি কাজ করতো। তো ওই মেয়েটা নবাবগঞ্জে থাকতো, দোহা নবাবগঞ্জ, এই গুলিস্তান থেকে যেতে হয়, সেখান থেকে যেতে বেশি সময় লাগে না। তো ওনার সাথে একই মেসে থাকতাম। মেসে থাকার পরে অনেক কিছু করতাম। বুঝতে পেরেছি আপনি অনৈতিক বিভিন্ন রকমের কাজ, বিভিন্ন ধরনের অনৈতিক কাজ, জঘন্য কাজ করতাম ওর সাথে। তো উনি আমাকে আর কি একটা বটে ফালাতে চায়। উনি যে খারাপ এটা আর আমি জানি না, ওনার খারাপ পদ্ধতিটা ওনার বাড়িতে যা শুনতে পাই। তো সেটা আপনি পরে শুনতে পেয়েছি, কিন্তু আপনি যে কাজটা করছেন সেটাও তো খারাপ কাজ। সেটা তাকে জাজ করবেন কেন? সে তো আপনার সম্পর্কে জানতো, সবকিছু জানতো, আপনি বিবাহিত, আপনার একটা মেয়ে আছে, সবকিছু জানতো। জানার পরও আপনাকে এই সুযোগগুলো দিয়েছে, আপনি জেনে শুনেই ওকে এভাবে নিয়েছেন। ওকে এইভাবে নিয়েছে। তারপর তো উনি বাড়িতে যায়, যার পরে বলতেছে ভাইয়া আমি তো অসুস্থ, বাড়িতে আপনি আমাকে নিয়ে যান। উনি এই কথাটা বলতেছে। তো আমি যাই। যার পরে আমার কাছে টাকা থাকে, অল্প কিছু টাকা থাকে, মানে যাতায়াত ভাড়াটা থাকে দুজনের। তো আমাকে বলি দেখো তুমি চলে আসো। কয় যে না আপনি আমার বাড়ি পর্যন্ত আসেন। তো আমি নবাবগঞ্জে থাকি, তো ওনার নবাবগঞ্জ থেকে আরো 20 টাকা সিএনজি ভাড়া আর বাড়িতে। এটা হচ্ছে 16 করে গ্রামের নাম, 16 আর কি বলা হয়। তো ওখানে আসি। ওখানে আসার পরে তো উনি ওর ভাবির সাথে, ওনার মাও নেই বাবাও নেই, আর উনি একাই, আর ওর একটা ছোট্ট বোন আছে, আর ওর সৎ ভাইরা আর কি। তো ওর সৎ ভাইটা অনেক খারাপ। তো উনি ওর সৎ ভাইয়ের সাথে ঝগড়া করে, সৎ ভাই আর ভাবির সাথে ঝগড়া করে যে আমাকে টাকা দেন, আমি গাড়ি ভাড়া নিয়ে যাবো। আমি বলছি দেখো তুমি ঝগড়া করার কোনো কারণ নেই, আমার কাছে টাকা আছে, তুমি চলে আসো। তো বিকেল হয়ে গেছে। বিকেল বলতে আপনার 6টা 6:30 বেজে গেছে মাগরিবের পরে। এরকম বেজে যাওয়ার পরে তো উনি তো ঝগড়া করতেই থাকে, আমি ওর বাড়ি পর্যন্ত যাওয়ার সাহস হয় না। এমন করতে করতে রাতের 8টা বেজে গেছে। তো 9টার ভিতরে নবাবগঞ্জ থেকে এখানে কোনো গাড়ি আসে না, এই গুলিস্তানে কোনো গাড়ি আসে না। তো মোটরসাইকেল নিয়ে ওর কাছে চলে যাই। যার পরে ওখানে মোটরসাইকেল ভাড়া হয়, আসি। আসার পরে উনি বলে যে আচ্ছা তাহলে চলেন। আমি রাত্রে ওখানে যাইতে যেতে তো মোটরসাইকেল আধা ঘন্টার মতো সময় লাগবে, ঘুরে যেতে হবে আর একটু। তো ওনাকে নিয়ে চলে যাই। চলে যাওয়ার পরে ওই নবাবগঞ্জে যখন ফুসি, ওই সময় কিছু লোকজন মোটরসাইকেল নিয়ে আসে। এসে ওই মেয়েকে, মানে মেয়েটা আমি পিছন থেকে একটু ফোন দেয়, ফোন দেওয়ার কথা খালি বলে যে আমি এই জায়গাটায়। আমি শুধু এইটাই স্পষ্ট ভাবে শুনি যে আমি এই জায়গাটায় আছি। তো এই জায়গার জন্য কথা বলে, তখন ওই আর একটু সামনে যাওয়ার পরে নবাবগঞ্জ পাও আর কি, নবাবগঞ্জের সীমানায় ওই জায়গাটাই 5-6টা মোটরসাইকেল আসা ওই মোটরসাইকেল আটকানোর পর ওই মেয়েকে বলে এই ছেলেকে, কয় আমার খালাতো ভাই। কয় তোর খালাতো ভাই? আমি তোর গ্রামে থাকি, তোর খালাতো ভাই আমরা চিনি না। কয় আমি পছন্দ করি এই হিসেবে খালাতো ভাই। যখন এই কথাটা বলে, মোটরসাইকেল থেকে আমাদের নামানোর পরে ওই জায়গায় চট থাপ্পড় দেয়। তারপরে ওখান থেকে চলে আসি, ক্লাবে নেয়। ক্লাবে নেওয়ার পরে ক্লাবে মার দেয়। মার দেওয়ার পরে বিচার হয়। বিচার মানে আমরা দুজন। তো আমাকে জিজ্ঞেস করতেছে তুমি এর আগে এখানে কতবার আইছো, মেয়ের সাথে কতবার অবৈধ সম্পর্ক করছো? এটা মুরব্বীরা জিজ্ঞেস করতেছে। আমি বলছি না, মেয়ের সাথে কোনো অবৈধ সম্পর্ক নাই। উনি আমাকে ফোন দিচ্ছে বা উনি আমাকে ঠিকানা দিচ্ছে, এই ঠিকানা মূলক আমি এখানে আসছি। আমি আগে পরে এখানে কখনো আসি নাই। উনি ঠিকানার বিদায় দিচ্ছে, আমি আসতে পারছি। তো ওই মেয়েটা আমি ওকে ফাঁকি, মানে একসাথে আপনি মুরব্বীরা সামনে সাইডে আছে, তবে বলি তুমি জিজ্ঞেস করে যে তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে, তুমি এবার না করো না। তো ওনাকে ফাঁকি নিয়ে যা বলে যে তুই এই ছেলেকে না কর, তুই বিয়ে করিস না। ঠিক আছে, যে আমরা দুজন পছন্দ করতাম, পছন্দের খালাতো ভাই হিসেবে। আপনি মেয়েটাকে বলেছেন যে তোমাকে যদি বলে বিয়ে করার জন্য তুমি রাজি হয়ে যাও? হ্যাঁ, রাজি হয়ে যাওয়া। কেন বলেছেন এটা? কারণ আপনি তো অলরেডি বিবাহিত। অলরেডি বিবাহিত, মানে এটা যদি বলে আর কি, তারা ও আমাকে বিয়ে করবে আর কি, এরকম পর্যায়ে নিয়ে আসে মেয়েটা।
না না, এটাকে আপনি রাজি ছিলেন মেয়েটাকে বিয়ে করার জন্য? হ্যাঁ, আমি ওকে বলছি আমি যদি ওখানে রাজি না থাকি তাহলে তো আমাকে ওখানেই শেষ করে দেয় মা। আপনি সেই জন্য রাজি হয়েছেন? হ্যাঁ, সেই জন্য মানে বাঁচার জন্য আর কি রাজি হয়েছেন। তো মেয়েকে বলেছেন যদি বিয়ে করার কথা বলে তাহলে আলটিমেটলি তুমি স্বীকার করবা? তুই স্বীকার করবা। আচ্ছা, তারপরে ওরা কি বলে মেয়েকে? যে বিয়ে করিস না? হ্যাঁ, তুই বিয়ে করিস না। তো ওই সময় মেয়েটা বলে না যে ইনি বিবাহিতা বা এনার ছেলে পেলে আছে, ইনি ওদেরকে বলে নাই বা কেউ আমাকে বিশ্বাস করতো না, যে কম বয়স যেহেতু। তো মুরব্বীরা এরকম করার পরে মেয়েটাকে ফাঁকি নিয়ে যায় বলে তুই আগে না কর, দেওয়ার পরে কি করি, আর সাইজ করতেছি, আর সাইজ করে নারী নির্যাতনের মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিতেছি, এই কথা মেয়েকে বলে। ওকে। ওই কথা বলার পরে তো আমাকে ওখানে আটকে রাখে। তো রাত্রে ওরা রাখে পায়ে শিকল দিয়া ওই ইয়ার সাথে বেঁধে রাখে। আপনাকে? হ্যাঁ, আমাকে বেঁধে রাখে। তো দুজন দুই সাইডে থাকে। তো আমি ওদেরকে একটা বলি যে তোমরা পুরুষ মানুষ দুজন দুই সাইডে থাকার পরে ঘরের মেন গেটটাই তালা দেওয়া থাকার কারণে তোমরা আমার শিকলটা বানছো। অনেক রিকোয়েস্ট করি যে ভাই শিকলটা খোলেন, আমার রাত্রে ঘুম হবে না, আমার শিকলটা খোলেন। তো ওদেরকে বলে ওই কথা বলি না, আমাদের মুরব্বীর নিষেধ, শিকল খোলা নিষেধ, আমরা শিকল খুলতে পারবো না। তো ওরা দুজন দুই সাইডে থাকে। তো রাত্রে আমার একটু কম হয় না, না হলে পরে মার কাছে ফোন করি, মাকে ফোন করলে পরে মা ছুটে চলে আসে বগুড়া থেকে, সোজা নবাবগঞ্জে আসে, ঠিকানা উল্লেখ আসে। মা তো শিক্ষিত মানুষ, আসলে পরে তো এরা এখান থেকে লোভ দেখায় যে মেয়ের হে আছে, তে আছে, হ্যান আছে, ত্যান আছে, তো মেয়েকে আমরা বিয়ে করাই দেবো, তোমাদের ছেলে অনেক কিছুই পাবে। মাকে এই কথা বলে। তো মা স্বীকার করেন না এখানে যে অলরেডি ও বিবাহিত বা এরকম? না না না, মা এই কথা বললে তো আমি তো ওই জায়গায় মার খাই যে তুই নির্যাতন মামলা দিয়ে। হ্যাঁ, যে তুই একটা বিবাহিত বাচ্চা কাচ্চা আছে, কেন এই মেয়ের সাথে এরকম করছো? মাকেও আপনি কনভিন্স করেছেন যে মা তুমি যেন এটা স্বীকার না? হ্যাঁ, মা তুমি যেন এটা স্বীকার না। এদিকে বউ তো কিছুই জানে না? উনি তো দেশে আছে, বরিশালে আছে। বরিশালে আছে। ওকে। তো মা আসার পরে